সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি হেলথ টিভির পক্ষ থেকে। আমি ডক্টর আফসানা হাবিব। আমাদের নিয়মিত আয়োজন ক্যান্সার ব্যবস্থাপনা দেশে বিদেশে। এই অনুষ্ঠানটি বাংলাদেশ ক্যান্সার সোসাইটি নিবেদিত এবং ডেনভার ফার্মাসিউটিক্যালসের সৌজন্যে হচ্ছে এবং আজকের আমাদের নলেজ পার্টনার আরবি। প্রিয় দর্শক, আপনারা যারা আজকে সংযুক্ত হয়েছেন আপনাদের সঙ্গে, তাদের জন্য জানাতে চাই যে ক্যান্সার ব্যবস্থাপনা দেশে বিদেশে এটি আমাদের একটি সিরিজ প্রোগ্রাম। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের দেশের ক্যান্সার ব্যবস্থাপনা, দেশের বাইরের ক্যান্সার ব্যবস্থাপনার সঙ্গে আপনাদের পরিচিত করার চেষ্টা করি এবং আর কি কি করলে আমাদের ক্যান্সার ব্যবস্থাপনায় আমরা আরো বেশি সমৃদ্ধ হতে পারবো সেই বিষয়ে আলোচনা করি। এবং আমাদের প্রতিটি পর্বে বাংলাদেশের প্রবাসী বাঙালি যারা বহু বছর ধরে কৃতিত্বের সাথে চিকিৎসা সেবায় নিয়োজিত রয়েছেন, তাদের এমন একজনকে অতিথি হিসেবে আমরা আমাদের অনুষ্ঠানে এনে সেই ধারাবাহিকতায় আজকে পঞ্চম পর্বে আমাদের আলোচনার বিষয় ক্যান্সার চিকিৎসায় রক্তের গুরুত্ব। এবং আমরা অত্যন্ত আনন্দিত আজকে আমাদের সঙ্গে শুধু যুক্তরাষ্ট্র থেকে সংযুক্ত হয়েছেন ডক্টর আব্দুস সালাম, এমডি পিএইচডি, যিনি মেডিকেল ডিরেক্টর ব্লাড ব্যাংক অ্যান্ড ট্রান্সফিউশন সার্ভিস এবং মেডিকেল ডিরেক্টর স্টেম সেল প্রসেসিং এনএফ ফেয়ারফ্যাক্স হসপিটাল, ভার্জিনিয়া, ইউএসএ। আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের। আমাদের সঙ্গে আরো আছেন অধ্যাপক ডক্টর গোলাম মহিউদ্দিন ফারুক স্যার। তার একই সাথে প্রকল্প পরিচালক এবং যুগ্ম মহাসচিব বাংলাদেশ ক্যান্সার সোসাইটি। তার দীর্ঘ জীবনে তার সুদীর্ঘ চিকিৎসা সেবার চিকিৎসক হিসেবে উনি সুদীর্ঘ সময় ঢাকা মেডিকেল কলেজের রেডিওথেরাপি ইউনিটের বিভাগীয় প্রধান ছিলেন এবং বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ডে ক্যান্সার প্রতিরোধে, তামাককে নিবারণের জন্য কাজ করে চলেছেন নিরলস ভাবে। স্যার আমাদের সঙ্গে আজকে সংযুক্ত হয়েছে, স্যার আপনাকে সাদর আমন্ত্রণ। আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। ধন্যবাদ ডক্টর আফসানা। আমি স্যারের সংযুক্তি সম্ভবত একটু দুঃখিত স্যার, ডক্টর আফসানা আর ডক্টর ফারুক দুজনের কানেকশন একটু প্রবলেম হয়েছে। আমরা কিছুক্ষণের মধ্যেই কন্টিনিউ করতে পারবো স্যার। সুপ্রিয় দর্শক, দুঃখিত, শুরুতে আমাদের যান্ত্রিক গোলযোগের শিকার হতে হলো। আমি সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম। আপনাদেরকে পরিচয় করে দিয়েছি। আমাদের সাথে আজকে দর্শক হিসেবে আছেন আব্দুস সালাম স্যার। এবং প্রিয় দর্শক, আপনাদের জন্য জানাতে চাই আমাদের অনুষ্ঠানটি একই সাথে ফেসবুক লাইভ এবং ইউটিউব লাইভে দেখা যায়। আপনাদের যদি ক্যান্সার ব্যবস্থাপনা কিংবা ক্যান্সার চিকিৎসায় রক্তের গুরুত্ব এই বিষয়ে কোনো কিছু জানা থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে লিখবেন। আমাদের যে দুজন অতিথি আছেন তারা আপনাদের সঙ্গে আলোচনায় অংশ নেওয়ার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, তাহলে আমরা মূল অনুষ্ঠান শুরু করছি। আমি প্রথমে আব্দুস সালাম স্যার, আপনি তো সুদীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্রের ব্লাড ট্রান্সফিউশন বিভাগটির সঙ্গে জড়িত আছে। স্যার, আপনার কাছে জানতে চাইবো যে আপনাদের ওখানে ব্লাড ট্রান্সফিউশন সেন্টারগুলো কিভাবে পরিচালিত হয়? থ্যাংক ইউ ডক্টর আফসানা and thank you ডক্টর ফারুক। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি ডক্টর সালাম ফ্রম আমেরিকা। আপনাদের জন্য অনেক শুভেচ্ছা। আশা করি আপনারা সব ভালো আছেন এই মহামারী করোনার যুগে। তো উনি যেটা প্রশ্ন করলেন বা যেটা নিয়ে আজকে আমরা একটু কথা বলবো সেটা হলো যে ক্যান্সার চিকিৎসায় রক্তের গুরুত্ব কতটুকু। তো দেখা যাক, একটু ট্রাই করি আমরা কিভাবে এটাকে প্রেজেন্ট করা যায়। আমেরিকাতে আমরা যেভাবে ব্লাড কালেক্ট করি এবং ব্লাড পেশেন্টদের দেই, তো কিছু ধারণা হলো যে ব্লাড ব্যাংক, যেটা আপনারা সকলেই জানেন
ট্র্যাডিশনাল সেন্সে যে ব্লাড ব্যাংক, আমরা একটা ডোনার আসবে, সে ডোনার থেকে রক্ত আমরা কালেক্ট করব এবং কালেক্ট করে সেই রক্তগুলো পেশেন্টকে দেবো দরকার মতো। তো এখানে একটু অন্যভাবে চলে। এখানে যদি আমরা শুরু করি প্রথম থেকে, সেটা হলো যে আমাদের যে ডোনার বা আছে, এটা হলো পুরোপুরি ভলান্টারি সিস্টেম। এদিকে কোনো পয়সা দেওয়া হয় না, কোনো কম্পেনসেশন, কোনো মানি বা এই জাতীয় কিছু দেওয়া হয় না। এভরিথিং ইজ অল্ট্রুইস্টিক এবং কম্প্যাশনেট ওয়েতে এটা হয়। সকলেই এসে ডোনেট করে যায়। তো ডোনার সেন্টারগুলো যেগুলো, তাদের নিজস্ব কালেকশন সিস্টেম আছে। বড় বড় বাস নিয়ে তারা বিভিন্ন জায়গায়, বিভিন্ন অর্গানাইজেশন যে তারা অ্যাডভার্টাইজ করে, যখন ডোনার আসে তখন তারা ওগুলো কালেক্ট করে। এবং এই ফ্রম কালেকশন আনটিল ট্রান্সমিশন, আমরা এটাকে বলি হেলথ ইন্ডাস্ট্রি। এটা ইজ হেভিলি রেগুলেটেড বাই দি আপনার অথরিটি লাইক FDA। আপনারা জানেন হয়তো FDA এর নাম, এটা FDA কন্ট্রোল অনেক। দ্বিতীয় হলো TJC বলি আমরা, দ্য জয়েন্ট কমিশন। তারপরে বিভিন্ন অ্যাক্রেডিটিং এজেন্সি আছে, যেমন CAP, কলেজ অফ আমেরিকান প্যাথোলজি, FACT, আমেরিকান অ্যাসোসিয়েশন ব্লাড ব্যাংক। লোকাল ফেডারেল গভর্নমেন্টের আমাদের অনেক রেগুলেশনের ভিতরে কাজ করতে হয়। তো ব্লাড কালেক্ট যখন হচ্ছে, সেই কালেকশনের পর ওগুলো বিভিন্ন স্টেপ আমরা নেই। মনে হয় বাংলাদেশেও সেম সিস্টেম হতে পারে, কিন্তু এখানে একটু অন্যরকম। যেমন যেহেতু এত কন্ট্রোল আছে, যে জন্য আমাদেরকে অনেক সাবধান থাকতে হয়। তো যখন একটা ডোনার আসে, ডোনারকে আমরা একটা প্রথম প্রশ্ন, একটা 1 পেজ বা 2 পেজের একটা প্রশ্ন, অনেকগুলো 40 প্রবাবলি, প্রশ্নগুলো দিয়ে ওদের বলতে হয় যে তোমরা এটা দেখো এবং দেখো যে তোমরা এই কন্ডিশনগুলো তোমাদের আছে কিনা। সো ওয়ান্স ডোনার ইজ অ্যাকসেপ্টেড, দেন কালেকশন হয়। তখন কালেকশন, যখন ব্লাডগুলো কালেকশন হয়, যেমন বাংলাদেশে আমরা যেভাবে কালেক্ট করি, যে একটা পেশেন্টকে নিয়ে আমরা বসে ওখানে কালেক্ট হলো, কিন্তু এখানে ম্যাক্সিমাম কালেকশন এখন হচ্ছে মেশিন দিয়ে, আমরা বলি এফেরিসিস মেশিন। তো ওই কালেক্ট হওয়ার পর ওগুলোকে আমরা টেস্ট করি। অনেক ধরনের টেস্ট আছে, ব্লাড বিভিন্ন টাইপের গ্রুপ, সেই গ্রুপ কতটুকু, সেই গ্রুপ করার পর তারপর আমরা বিশেষ করে ইনফেকশাস ডিজিজ যেগুলো আছে ওগুলো কতগুলো টেস্ট করতে হয়। ওই টেস্ট করার পর তারপর আমরা ওটা লেবেল করি, ওটার একটা নাম দিই, ওটা কোনো একটা ট্রান্সমিশন সেন্টারে পাঠানো হয়। তারপর ট্রান্সমিশন সেন্টার ওকে প্রিজার্ভ করে, কন্ট্রোল করে, এবং তারপর পরিমাণ এবং দরকার অনুযায়ী কি ব্লাড কখন কার কাছে যাবে সেই হিসেবে দেওয়া হয়। এখন এটা হোল ব্লাড যখন এটা কালেক্ট হয়, সেটা আমরা একটা ব্লাডের ভিতরে অনেকগুলো কম্পোনেন্ট থাকে। আমরা যেটাকে বলি রেড সেল, যেটা আপনারা দেখেন লাল রঙের, সেটা একটা আমরা রেড ব্লাড সেল বলি। তারপর প্লাজমা, একটা ফ্লুইড পোর্শন যেটা, সেটাকে আমরা বলি প্লাজমা। তারপর আমরা বলি প্লেটলেট, ভীষণ ছোট ছোট মাইনিউট পার্টিকেল যেগুলো, ওটাকে বলে প্লেটলেট, দ্যাট হেল্পস ক্লট দ্য ব্লাড। সো এগুলো আছে। তারপর আরেকটা বলি আমরা ক্রায়োপ্রেসিপিটেট, অ্যানাদার কালেকশন অফ গ্র্যানুলোসাইট। তো আমি এখন যেটা বলছি এগুলো, এটা হলো আপনাদের বাংলাদেশের মতোই, আমরা এটাকে বলি ট্র্যাডিশনাল ব্লাড ব্যাংকিং, ক্লাসিক্যাল ব্লাড ব্যাংকিং। অ্যান্ড দেয়ার আর আদার ফর্ম অফ ব্লাড ব্যাংকিং, সেটাকে আমরা যেটা বলি সেটা হলো যে স্টেম সেল ব্লাড ব্যাংক বা সেলুলার থেরাপি, দ্যাট ইজ মাচ মোর অ্যাডভান্সড, এবং সেগুলো আমরা ক্যান্সারের জন্য ইউজ করতেও পারি। তো আমাকে প্রশ্ন, আমি কি চালায় যাব না আপনারা আর কোনো প্রশ্ন? আমরা আবার আলোচনায় আসবো স্যার। আমি ফারুক স্যার কাছে একটু যেতে চাই। আলোচনা প্রসঙ্গে আবার আসছে। ফারুক স্যার, আপনার কাছে জানতে চাই যে আমরা স্যারের কাছ থেকে ওনাদের ওখানে ব্লাড ব্যাংকটা কিভাবে কাজ করছে, ওনারা কিভাবে রক্ত সঞ্চালন প্রক্রিয়াটি পরিচালনা করে তার একটি ধারণা পেলাম। স্যার, আমাদের আজকে আলোচনার বিষয় ক্যান্সার চিকিৎসায় রক্তের গুরুত্ব। আপনার কাছে জানতে চাইবো যে সাধারণত ক্যান্সার চিকিৎসায় কোন কোন অবস্থায় রক্ত দেওয়ার প্রয়োজন হয়? ধন্যবাদ ডক্টর আফসানা। আমাদের যখন কোনো ক্যান্সার পেশেন্ট আমরা পাই, তখন বেশ কয়েকটা দিক আমাদের খেয়াল রাখতে হয়। যে পেশেন্ট যখন আসলো তখন তার ক্যান্সার সংক্রান্ত কারণে
তার রক্তের যে উপাদানগুলো, প্রফেসর সালাম একটু আগে বলছিলেন যে কোনো উপাদানের যদি ঘাটতি থাকে তাহলে সেটিকে পূরণ করার জন্য আমাদের রক্ত পরিবহন করা লাগে বা ব্লাড ট্রান্সফিউশন করা লাগে। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা ক্যান্সার চিকিৎসার জন্য যে পদ্ধতিগুলো ব্যবহার করি, বিশেষ করে অপারেশন বা সার্জারি, রেডিওথেরাপি এবং অবশ্যই যখন আমরা সাইটোটক্সিক ড্রাগস বা কিমোথেরাপি ব্যবহার করি, ওষুধের মাধ্যমে চিকিৎসা দিচ্ছি, এগুলোর কারণে বিশেষ করে ওষুধের মাধ্যমে যখন চিকিৎসা দিচ্ছি তখন রক্ত উৎপন্ন হওয়ার জন্য যে বোন ম্যারো, অস্থিমজ্জা, সেগুলো কিন্তু আঘাতপ্রাপ্ত হয়। সুতরাং আঘাতপ্রাপ্ত হলে পরে তখন তাদের রক্ত উৎপাদনের ক্ষমতাটা কমে যায়। কমে গেলে পরে বা রক্তের যে উপাদানগুলো আছে সেগুলো উৎপাদনের ক্ষমতাটা কমে যায় এবং সেই সময় সেই ঘাটতি পূরণের জন্য কিন্তু আমাদের রক্তের প্রয়োজন পড়ে। তাহলে মোটা দাগে আমরা দুটো বিষয় আমরা খেয়াল করি। একটি হচ্ছে ক্যান্সারের কারণে আমার রক্তের উপাদানের যে ঘাটতি, সেটি রোগটির কারণে, এবং এই রোগের জন্য যে আমরা চিকিৎসা পদ্ধতি ব্যবহার করছি তাতে যে তাদের উৎপাদন ক্ষমতাটা নষ্ট হয়, সেটার জন্য আমাদের রক্তের প্রয়োজন পড়ে। আরেকটি বিশেষ দিক লক্ষ্য রাখতে হবে যে আমরা কোনো চিকিৎসা যদি ক্যান্সারের নাও দেই তাহলে আমাদের বডিতে বা শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা স্বাভাবিকভাবে থাকার কথা, সেখানেও যদি আমরা আমাদের পরিপূর্ণ মাত্রায় রক্তের উপাদানগুলো পাই তাহলে কিন্তু একটা ইমিউনিটির কারণে আমাদের রোগীরা খুব দ্রুত খারাপ হবেন না, বা ক্ষেত্র বিশেষে কখনো কখনো পরিপূর্ণ মাত্রায় যদি আমার রক্তের উপাদানগুলো থাকে তাহলে তারা সেই ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে। আর এ কারণেই বলছি যে আমরা আমাদের আজকের এই আলোচনার একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বিভিন্ন সময়, বিভিন্ন মাত্রায়, বিভিন্ন অভিধায় আমরা আমাদের রোগীদের শরীরে রক্তের উপাদানের প্রয়োজন মনে করি, সেটি রোগের কারণে বা রোগ চিকিৎসার যে পদ্ধতিগুলো আছে সেই কারণে। ধন্যবাদ শিউলি। ধন্যবাদ স্যার। আমি আবার সালাম স্যার আপনার কাছে আসছি যে আপনার কাছ থেকে স্যার আমরা ওখানকার ব্লাড ট্রান্সফিউশন প্রক্রিয়াটি সম্পর্কে জানছিলাম। স্যার আপনি একটি প্রেজেন্টেশনের মাধ্যমে আমাদেরকে দেখাতে চেয়েছিলেন, প্রেজেন্টেশনটা রেডি আছে স্যার, আপনি যদি এখন স্যার আমাদেরকে সেটা আবার শেয়ার করতে চান দর্শকদের সঙ্গে তাহলে স্যার পারবেন। থ্যাংক ইউ ডক্টর আফসানা। হ্যাঁ, কিছুক্ষণ আগে ডক্টর ফারুক বলে গেলেন সেগুলো মূল্যবান তথ্যগুলো, তো সেটাকে আমি একটু এক্সটেন্ড করতে চাচ্ছি। সেটা হলো যে ক্যান্সার পেশেন্টের জন্য ব্লাড ব্যাংকে কতটুকু জরুরি, প্রয়োজন কতটুকু, কিছুটা একটু তথ্য দিলে আপনারা হয়তো বুঝতে পারবেন। আমাদের এখানে ইউনাইটেড স্টেটসে 25 মিলিয়ন ব্লাড ট্রান্সফিউশন হয়। আর মূল কথা হলো উনি ডক্টর ফারুক যেটা বললেন যে যখন একটা পেশেন্ট ক্যান্সার পেশেন্টের কিমো দেওয়া হচ্ছে এবং কিমো দেওয়ার পর যখন বোন ম্যারো গুলো ডিপ্রেসড হয়ে যাচ্ছে, বোন ম্যারো থেকে আমাদের সব ব্লাড সেলগুলো আসতেছে। তো প্রধান সমস্যা আমরা ফেস করি দুটো, তিনটা। একটা হলো কিমো দেওয়ার পর পেশেন্টের রক্ত যেগুলো সেলগুলো আছে ওগুলো সব কমে যায়, যার জন্য পেশেন্ট ইজ সাসেপ্টেবল টু লট অফ ইনফেকশন। সেকেন্ড হলো যে এই যে রক্ত শূন্যতা হয়ে যায়, যে ব্লাড সেলগুলো কমে যায়, তাতে হিমোগ্লোবিনগুলো কমে যায়, তখন রেড ব্লাড সেল তাকে দিতে হয়। আর থার্ড যেটা মোস্ট ইম্পর্টেন্ট ফর ক্যান্সার পেশেন্ট সেটা হলো প্লেটলেট। এত ছোট্ট পার্টিকেল যে একটা পেশেন্টের যখন প্লেটলেটগুলো কমে যায় তখন পেশেন্ট ইজ এট ভেরি রিস্ক ফর ইন্ট্রাক্রেনিয়াল ব্রেন হেমোরেজ হতে পারে, স্ট্রোক হতে পারে। তো এবং পোস্ট কেমোথেরাপি এটা ভীষণ জরুরি। একটু তথ্য আপনাদেরকে যদি দেই আপনারা হয়তো বুঝতে পারবেন। এখানে পার ডেতে আমেরিকাতে অলমোস্ট 7,000 প্লেটলেট পার ডে ইউজ হচ্ছে। এভরি 15 সেকেন্ডে প্লেটলেট দেওয়া হচ্ছে। টোটাল 2.5 মিলিয়ন প্লেটলেট আর ট্রান্সফিউজড in whole United States per year. 1/3 of those platelet goes to the patient, chemo patient, cancer patient. তার মানে 2.5 মিলিয়ন যখন প্লেটলেট আমরা ইউজ করতেছি এবং 1/3 of those platelet are intended to go for the patient, then আপনারা বুঝতে পারতেছেন যে জিনিসগুলো কি, প্লেটলেট কতটুকু জরুরি। অতএব ক্যান্সারের জন্য একটা ব্লাড ব্যাংকে, নর্মাল ব্লাড ব্যাংকে এগুলো এত প্রয়োজনীয় যে কিভাবে কি। তো জিনিসটা হলো যে যখন প্লেটলেট আরেকটা খরচের ব্যাপার যেটা, সেটা হলো কস্ট। আমাদের এখানে তো সব জিনিসই কস্ট,
এবং হেলথ কেয়ার ইজ ভেরি ভেরি এক্সপেন্সিভ। তো এই প্লেটলেট, একটা ইউনিট প্লেটলেট আমরা এখানে ইউজ করি যেটা, ইট কস্ট US ডলারে $526, অনলি জাস্ট প্লেটলেট। দেন আমরা যখন প্লেটলেটগুলোকে মডিফাই করি, বিভিন্ন ধরনের মডিফিকেশন সিস্টেম আছে, দেন দ্য কস্ট ইজ গোয়িং টু বি অ্যাডেড টু দ্যাট। সো প্রায় $1 বিলিয়ন US ডলারে আমাদের এখানে এক্সপেন্স হচ্ছে জাস্ট অনলি ফর দ্য প্লেটলেট। তো ভেরি ইম্পর্ট্যান্ট দিস ইজ। তো আমি একটু এখন যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে এই 1/3 প্লেটলেট ইউজ হচ্ছে ক্যান্সার পেশেন্টের জন্য, স্টিল উই আর ল্যাকিং লট অফ ডেফিসিয়েন্সি। আমরা প্লেটলেট দিতে পারি না ক্যান্সার পেশেন্টদের জন্য যখন ওরা হচ্ছে। তো অল্টারনেটিভ আমরা কি ইউজ করতে পারি? আমি প্লেটলেট আগে বলতে চাচ্ছি এই জন্যই, যেটা মাচ মোর এক্সপেন্সিভ আর দিস ইজ মাচ মোর ইম্পর্টেন্ট ফর ক্যান্সার পেশেন্ট। তো যেহেতু আমরা প্লেটলেট যতটুকু দরকার ততটুকু আমরা কালেক্ট করতে পারতেছি না, তো আমরা একটা অল্টারনেট কিভাবে কি ইউজ করতে পারি? তো আমি একটু আপনাদের একটা জিনিস দেখাতে চাচ্ছি এখন, সেটা হলো যে অল্টারনেট ওয়ে, ইফ দেয়ার ইজ এন অল্টারনেট ওয়ে। তো একটু প্রেজেন্টেশনটা কি অন করা যাবে? জি স্যার। প্রেজেন্টেশনটা অন করছে। হ্যাঁ, আপনি পরের স্লাইডে যান, পরেরটা, তারপরেরটা। ওকে, এটা আমি দেখাতে চাই আপনাদের যে কিভাবে প্লেটলেট গুলোকে আমরা প্লেটলেট না ইয়ে করে আমরা অল্টারনেট ওয়েতে কিভাবে প্লেটলেটটা কালেক্ট করা যায় সেটার একটা জাস্ট একটু ইমপ্রেশন দিতে চাচ্ছি। সেটা হলো যে প্লেটলেটটা আমরা যেখান থেকে আসে, বোন ম্যারো থেকে তো প্লেটলেট আসে, তার আগে কিছু সেল বলি আমরা, সেটাকে বলি মেগা ক্যারিওসাইট। ওই মেগা ক্যারিওসাইটটা প্লেটলেটের আমরা বলবো গ্র্যান্ডফাদার। তো ওটা ওই মেগা ক্যারিওটটা এখন আমাদের যে স্টেম সেল আমরা যেটা ইউজ করতেছি, ওই স্টেম সেল হলো যে ফাদার অর মাদার অফ অল দ্য সেলস। আমাদের বডিতে মাসল, আইস, হার্ট, লাং, কিডনি, যতগুলো অর্গান আছে এগুলো কিন্তু সব স্টেম সেল থেকে আসে। তো আমরা আর্টিফিশিয়াল স্টেম সেলগুলোকে, আপনার যখন একটা প্রেগনেন্ট উইমেন যখন বাচ্চা হয়, ওর জন্য যে প্লাসেন্টা আছে একটা, বলি আমরা প্লাসেন্টা, আর বাংলায় বলে কি সম্ভবত ওটাকে জানি না বাংলা কি বলে। তো ওই প্লাসেন্টার থেকে আমরা স্টেম সেলগুলো কালেক্ট করে তখন আমরা ওটাকে পরীক্ষা নিয়ে যাই, নিয়ে ওটাকে আমরা একটা সিস্টেমে নিয়ে যাই। এখানে একটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে কতগুলো বোতলের মতো আছে, ওটা একটা, ওখানে আমরা ওটাকে কালচার করি। কালচার করার পর কতগুলো স্টেম সেল ফ্যাক্টর এবং এক ধরনের হরমোন ওটাকে অ্যাড করা হয়। অ্যাড করার পর এটা এত বেশি বেড়ে যায়, তখন এই প্লেটলেটগুলো আমরা দিতে পারি পেশেন্টকে। তো এগুলো তো অন্য ব্যাপার, হাই থটের। তো আপনাদের একটু দেখালাম এটা যে কিভাবে এই প্লেটগুলো আমরা এখানে ইয়ে করতে পারি, মানে তৈরি করে এবং এগুলো পেশেন্টের জন্য ইউজ করতে পারি। তো পরের স্লাইডটা একটু জানতো। এই যে দেখতে পাচ্ছেন এটা অবশ্য কমার্শিয়াল স্কেলে, যে আমি যেটা দেখালাম এটা হলো আমাদের ব্লাড হসপিটাল সিস্টেম ল্যাবে আমরা করতে পারি। সেকেন্ড যে মেথডগুলো আমরা দেখাচ্ছি সেটা হলো যে কমার্শিয়াল বেসিস আমরা এই প্লেটলেটগুলোকে কিভাবে নাম্বার ইনক্রিজ করা যায়। বামের যেটা হলো এই যে দেখতেছেন, এটাকে আমরা বলি যে বায়োরিঅ্যাক্টর। তারপর লাস্টে দেখেন কতগুলো যে এটা দেখতেছেন, আপনার পিকচারটা দেখতেছেন, এটাও বায়োরিঅ্যাক্টর। এখানে বিভিন্ন স্টেজে প্লেটলেটগুলোকে একটা প্লেট থেকে তৈরি করে আমরা বিলিয়ন অফ প্লেটলেট তৈরি করতে পারি। But this is still not commercially available. This is not available to US population. So it may take maybe another couple of years to give like for mass uses. So I'm just আপনাদেরকে বলছি যে আমাদের সায়েন্স কিভাবে এগিয়ে যাচ্ছে ইয়ে করার জন্য। তো যেটা মূল কথা হলো যে প্লেটলেটগুলো আমরা যখন ইউজ করতেছি, এই প্লেটলেট ইউজ করার সময় অনেক কমপ্লিকেশন হতে পারে এই কিমো পেশেন্টের জন্য।
সালাম স্যার, আমি একটু ইন্টারাপ্ট করবো, আমরা সেই বিষয়ে আবার আসবো আর কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হয়। স্যার, আপনি বলছিলেন যে ক্যান্সার রোগীদের ক্ষেত্রে রক্ত পরিচর্যার গুরুত্ব এবং ওখানে কিভাবে ব্যবহৃত হচ্ছে। স্যার, আপনার কাছে জানতে চাইবো, সালাম স্যার, আপনার কাছে যে সাধারণ নিয়মে একজন ক্যান্সার রোগীকে ব্লাড ট্রান্সফিউশনের আগে কি কি সতর্কতা কিংবা কি কি বিষয়গুলোর উপরে গুরুত্ব দেওয়া উচিত, তার প্রধান যে চিকিৎসাটি সেটি দেওয়ার আগে? হ্যাঁ, এটা ভালো প্রশ্ন। আমরা এখানে যেমন ডক্টর ফারুক উনি আরো ভালো বলতে পারবেন, যেটা কারণ বাংলাদেশের কনটেক্সটে। তো আমরা এখানে যেটা করি সেটা হলো যে কোনো ক্যান্সার পেশেন্ট, তো ক্যান্সার পেশেন্টকে আমরা দুইভাবে ভাগ করতে চাচ্ছি। একটা হলো সলিড অর্গান ক্যান্সার, আর একটা লিকুইড অর্গান। লিকুইড মানে ব্লাড রিলেটেড, যেমন লিকুমিয়া, লিম্ফোমা, মাইলোমা, তারপর এমডিএস যেটা বলি, মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম, এগুলো একটা। আর একটা সলিড অর্গান, ব্রেস্ট ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, লাং ক্যান্সার, বোন ক্যান্সার, হট ওভার ক্যান্সার। তো দুটো যখন কিমো ইউজ করা হচ্ছে, কিমোর পর যে মেডিসিনগুলো আমরা দিই, কারণ কিমোর পর তো সেলগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, আর আমাদের সেলগুলো অনেক ইম্পর্টেন্ট বিকজ those cells are going to fight against the bacteria, virus, all kind of infections. So now what cells are responsible for that? One cell যেটা আমরা বলি নিউট্রোফিল বা গ্র্যানুলোসাইট, এটার পরিমাণ অনেকভাবে কমে যাচ্ছে। তো মেডিসিন যেগুলো আমরা ইউজ করি এখানে, সেটা দুই ধরনের মেডিসিন আমরা ইউজ করি আফটার কিমো। একটা গ্র্যানুলোসাইট কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর, একটা ওকে আপনাদের ট্রেড নাম বাংলাদেশে ইউজ হয় সম্ভবত নিউল্যাস্টটা বলি আমরা, আরেকটা হলো গ্র্যানিক। তো আমরা যদি নিউল্যাস্টটা ইউজ করি তখন ওই গ্র্যানুলোসাইটটা তো অবশ্যই কমবে, বাট বিফোর ডিক্রিজিং, লাইক গ্র্যানুলোসাইট কমে যাওয়ার আগেই আমরা একটা ওয়ান শট দিয়ে ফেলি প্রোফাইল্যাকটিক্যালি, সতর্ক যে ওকে পেশেন্টের যেন যেগুলো গ্র্যানুলোসাইটগুলো কমে যাচ্ছে ওগুলো যেন বেশি না কমে, তো ওটা আমরা দিই। অথবা গ্র্যানিক্স যেটা, বা ওটাও জিসিসি বলি আমরা, বা নিউপোজেন যেটা বলে, বা ফিলগ্রাস্ট্রিম, ওটা দেওয়া হয়। ওটা যখন গ্র্যানুলোসাইটগুলো কমে যাচ্ছে, so until it comes back to normal level, so we'll continue with that drug. That drug is very, very expensive here. I don't know how much it does it cost in Bangladesh. I don't know about that. কিন্তু এখানে একটা ভাইল আমরা $5,000 it costs. It's a very expensive drug. তো ওটা আমরা দিই, দেওয়ার পর then we check the patient, we follow the patient, monitor the patient, দেখি কোন ডেলি কতটুকু কমতেছে। So lab is very important. We are going to see lab results, CBC, blood countটা দেখি আমরা হেমোগ্লোবিন কতটুকু কমে যাচ্ছে, সেই সবে আমরা ইউজ করি। কিন্তু one thing keep in mind, blood is not available and blood is very good for the patient. At the same time it creates big transfusion related adverse reaction. আমি কিছু স্লাইড দেখাবো সেগুলোকে যে কি হতে পারে ব্লাড দিলে, অতএব বি ভেরি কেয়ারফুল। বাট ক্যান্সার পেশেন্ট দেয়ার ইজ নো আদার ওয়ে, ইউ নিড টু ইউজ আপনার রেড ব্লাড সেল, আমরা এখানে বলছি তাকে প্যাকড রেড ব্লাড সেল, এবং বিভিন্ন নামকরণ আছে। যেহেতু আমরা এখানে একটা রেড ব্লাড সেল যখন ইউজ করি আমরা, ওটার নাম হলো রেড ব্লাড সেল। ওটাকে যদি আমরা ফিল্টার দিয়ে ওর ডব্লিউবিসি গুলো কমাতে হয়, কারণ না হলে অনেক প্রবলেম হয়। ওই ডব্লিউবিসি কমানোর জন্য যে ফিল্টারটা ইউজ করি আমরা বলি লিকো রিডিউসড ফিল্টার। দেন CMV ইনফেকশন ইজ অ্যানাদার প্রবলেম, ওটা কমানোর জন্য ওই লিকো রিডিউসড ফিল্টার। তো যখন রেড ব্লাড সেল ইউজ করি আমরা বলি রেড ব্লাড সেল উইথ লিকো রিডিউকশন, এটা একটা নাম হতে পারে। অথবা আমরা রিজুভেনেটেড রেড ব্লাড সেল, অথবা আমরা বলি যে গ্লাইকোসিলেটেড রেড ব্লাড সেলস, এগুলো অনেক প্রকারের নাম। এবং প্লেটলেট আমরা যখন ইউজ করি ওই কতগুলো কন্ডিশন, ওটাও লিকো রিডিউসড, এবং ওখানে কিছু রেডিয়েশন দেওয়া হয়। রেডিয়েশন দেওয়া হয় এই কারণে যে কিমো পেশেন্ট দে আর ভেরি ইমিউন সাপ্রেসড, তাদের ইমিউন সিস্টেম বললে কিছু থাকে না। যখন একটা পেশেন্টের ইমিউন সিস্টেমটা কমে যায়, ডিক্রিজ করে, তখন আমরা যদি ইমিউনি কম্পিটেন্ট যেগুলো সেলগুলো আমরা দিচ্ছি, এই সেলগুলো যে এক ধরনের ডিজিজ তৈরি করতে পারে, যেটাকে আমরা বলতেছি গ্রাফ ভার্সাস হোস্ট ডিজিজ, ইজ ভেরি ডেডলি ডিজিজ, মে ডাই। তো ওর জন্য আমরা ওই ব্লাড গুলোকে রেডিয়েশন করি, অথবা আর একটা মেথড আমরা ইউজ করি, কেমিক্যাল ইউজ করি, তাকে বলে আমরা পিআরটি, প্যাথোজেন রিডাকশন। এক ধরনের কেমিক্যালস আছে যেটা আমরা ব্লাডের সাথে মিক্স করি, দেন উই জাস্ট এক্সপোজ দ্যাট
আল্ট্রাভায়োলেট রে। তো করার পর ওই ভিতরের যেগুলো লিম্ফোসাইট বা যেগুলো সেলগুলো আছে ওগুলো আপনার ফাংশনাল অ্যাক্টিভিটি গুলো কমে যায়, তো এই ডিজিজ তৈরি হতে পারে না। তো এগুলো বিভিন্ন ধরনের নাম আছে, বাট মোস্ট ইম্পর্টেন্ট ইজ দ্যাট দেয়ার ইজ নো রেস্ট্রিকশন টু ট্রান্সফিউজ দ্য ব্লাড, বাট ইট শুড বি আন্ডার কন্ট্রোল। উদাহরণ হলো আমরা এখানে যেটা ইউজ করছি সেটা হলো হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন একটা পেশেন্টের 7 গ্রাম হিমোগ্লোবিন না হলে আমরা ব্লাড দিতে চাই না। আর প্লেটলেটের নর্মাল কাউন্ট হলো একটা নর্মাল পেশেন্টের এনিহার বিটুইন 140,000 to 400,000 পার কিউবিক মিলিমিটার। আর সেই প্লেটলেটটা 140,000 থেকে কমেই যখন এটা 20,000-এ আসে, সো তখন কি হতে পারে? পেশেন্ট ব্লিড করতে পারে। সো ব্রেন ব্লিড যদি হয় তো পেশেন্ট ইজ গোইং টু ডাই। কিন্তু আমরা তারপরও দেখা গেছে অ্যাকর্ডিং টু রিসার্চ যে 20,000 প্লেটলেট উই আর নট গোইং টু ট্রান্সফিউজ এনি প্লেটলেট। আমাদের এখানে লিমিট হলো 10,000 অর বিলো যদি যায় প্লেটলেট, তখন আমরা প্লেটলেট ট্রান্সফিউজ করি। 20,000 below, but patient should have some kind of associated condition like fever, infection or others, then আমরা করি। কোনো প্রসিজার যদি করতে হয় পেশেন্টের, যেমন বায়োপসি করতে হচ্ছে বা কোনো ধরনের কাটাছেঁড়া করা হচ্ছে পেশেন্টের, তখন আমরা ওটাকে উপরে উঠায় নিয়ে যেয়ে 40,000 to 50,000 নিয়ে যেতে পারি। এই হিসেবে আমরা, তো এই হলো তো মোদ্দা কথা যেটা সেটা হলো যে ক্যান্সারের জন্য কোনো বিশেষ প্রিকশন নাই, কিন্তু when the patient is getting immunocompromised after chemotherapy, so blood transfusion is must, platelet transfusion must, but according to the controlled environment. ধন্যবাদ স্যার। ফারুক স্যার, আপনার কাছে আমি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে ক্যান্সার রোগীদের ব্লাড সঞ্চালনের ক্ষেত্রে কি কি সতর্কতা আপনারা গ্রহণ করছেন প্রধান চিকিৎসাটি দেওয়ার আগে সে সম্পর্কে জানতে চাইবো। তার আগে স্যার আমাদের সঙ্গে দর্শকরা সংযুক্ত হয়েছে। মামুনুর রশিদ উনি লিখেছেন, উনি দেখছেন। এম উদ্দিন সাব্বির উনি লিখেছেন, উনি আমাদের সঙ্গে সংযুক্ত আছেন। শাকিল আহমেদ আল কেমি উনি লিখেছেন, ইন বাংলাদেশ filgrastim is available in cheap price like 2,000 to 2,500 BTD. ধন্যবাদ শাকিল আহমেদ। স্যার আপনার কাছে প্রশ্নটি। ধন্যবাদ আফসানা। আমি খুব মুগ্ধ হয়ে ডক্টর সালামের বক্তব্য শুনছিলাম এবং অনেক যেগুলো বলবো যে টেকনোলজিক্যালি খুব উন্নত যে ব্যবস্থাপনা সেটি নিয়ে ডক্টর সালাম বলছিলেন, তার বেশ কিছু বিষয় আমাদের দেশেও আছে। আমি আমার মূল আফসানার প্রশ্নেতে যাচ্ছি যে বাংলাদেশে ক্যান্সার পেশেন্টদের রক্ত পরিবহন বা রক্ত পরিসঞ্চালনের জন্য কোনো বিশেষ সতর্কতার প্রয়োজন আছে কিনা? নিশ্চয়ই আছে। যে কোনো ব্লাড ট্রান্সফিউশনের জন্য আমরা আমাদের সতর্কতার প্রয়োজন আছে, অর্থাৎ যিনি ডোনার তাকে দেওয়ার মতো শারীরিক উপযুক্ততা থাকতে হবে। সুতরাং তার আগে যেভাবে গতানুগতিকভাবে স্ক্রিনিং করা দরকার বেশ কিছু রোগের ব্যাপারে, সেটি তার মধ্যে আছে কিনা। এমনকি এটিও আরো হয়তো আমরা আমাদের যখন সন্দেহজনক কোনো ইয়ে থাকবে যে ডরমেন্ট অবস্থায় যদি তার কোনো ক্যান্সার থেকে থাকে বা সে যদি নিজে আগে থেকেই ক্যান্সার পেশেন্ট ছিল এবং পরবর্তী পর্যায়ে সুস্থ আছে, সে দিতে পারবে কিনা, এই বিষয়গুলো কিন্তু বিবেচনায় নিতে হবে। পাশাপাশি আমরা এটি সতর্কতার সাথে লক্ষ্য করি যে কোন অবস্থায় আমরা আসলে রক্ত পরিসঞ্চালন করব। অর্থাৎ একজন সুস্থ মানুষের দেহ থেকে রক্ত নিয়ে আমরা আমাদের ক্যান্সার পেশেন্টকে রক্ত দিব, সেই রক্ত নেয়ার জন্য তার নিজস্ব কিছু ক্রাইটেরিয়া আছে। কিরকম? একটু আগে ডক্টর সালাম যেগুলো বলছিলেন যে হেমাটোলজিক্যাল ম্যালিগনেন্সি, অর্থাৎ আমাদের রক্তের যে ক্যান্সারগুলো আছে সেক্ষেত্রে এক ধরনের অবস্থা তৈরি হয়, অর্থাৎ সেখানে প্লেটলেট কাউন্ট বা ডাব্লিউবিসি কাউন্ট অনেক কমে গেলেও আমরা অতটা চিন্তিত হই না। কিন্তু সলিড টিউমারের বেলায় বিশেষ করে আমাদের রক্তের যে ক্যান্সারগুলো আছে সেগুলো বাদ দিয়ে যে প্রায় 70% ক্যান্সার আছে, সেখানে কিন্তু আমরা কিছু কিছু সেট প্রোটোকল আছে। যেমন আমার ডাব্লিউবিসি কাউন্ট কত কমলে পরে, অর্থাৎ 4,000-এর নিচে চলে গেলে কিংবা অ্যাবসলিউট নিউট্রিফিল কাউন্ট বলে, সেটি কত কমে গেলে পরে আমি ডাব্লিউবিসি বাড়ানোর জন্য রক্ত দিব, অথবা একটু আগে যে ইনজেকশনের কথা বলা হলো আমাদের দেশে ফিলগ্রাসিম খুব কম পয়সায় পাওয়া যায়, সেটি দেব কিনা। কিংবা আমাদের প্লেটলেট ট্রান্সফিউশন, সেটি সাধারণত আমরা 1 লাখের নিচে যদি নেমে যায় তাহলে সলিড টিউমারের বেলায় কিন্তু সেটি দিতেই হবে। কিন্তু ডক্টর সালাম যেটি বলছিলেন যে হেমাটোলজিক্যাল ম্যালিগনেন্সিতে 40,000ও অতটা চিন্তিত হওয়ার মতো না, তখন দিলেও চলে।
কিন্তু আমরা আমাদের রোগীদেরকে যখন সলিড টিউমারের বেলায় এটি এইভাবেই দিতে হয়। একইভাবে আমাদের একটা জিনিস খুব গুরুত্বের সাথে বিবেচনায় নিতে হয়, এটি অনেক মেটা অ্যানালিসিস করে দেখা গেছে এবং কয়েক হাজার রোগীর উপরে পরীক্ষা করে দেখা গেছে যে আমাদের বিশেষ বিশেষ যে সার্জারি হয়, আমরা খুব র্যান্ডমলি সার্জারিটা করি ঠিকই, উইথ ডিউ রেসপেক্ট টু অল আওয়ার সার্জনস, এবং আমাদের মাথায় এটি কিন্তু একটু রাখতে হবে যে যখন খাদ্য নালী, বিশেষ করে জিআই ট্র্যাক্টের যে অপারেশনগুলো হচ্ছে, বিশেষত আমরা এসোফেগাস, স্টমাক, কোলন, এই জাতীয় জায়গাতে যে অপারেশনগুলো হয়, দেখা গেছে যে সেই সময় অর্থাৎ অপারেশনের আগে যদি আমরা ব্লাড ট্রান্সফিউজ করি কিংবা আমাদের রক্ত ক্ষরণ হতে পারে, রক্ত কমে যেতে পারে, তার জন্য ইন্ট্রা অপারেটিভ অর্থাৎ সার্জারি চলাকালীন যে আমরা রক্ত দিচ্ছি, দেখা গেছে এক্সপেরিমেন্টালি যে একটা দীর্ঘদিনের এটি একটি তথ্যপত্র থেকে দেখা গেছে যে আমাদের খুব আর্লি স্টেজের পেশেন্ট আমরা সার্জারি করছি, কিন্তু এই যে রক্ত দেওয়ার কারণে আমাদের রোগীদের কিন্তু রিকারেন্স অর্থাৎ তুলনামূলকভাবে যেসব রোগীদের এই অপারেশনের সময় রক্ত লাগেনি আর যাদের লেগেছে, দেখা গেছে যাদের রক্ত লেগেছে তাদের ক্যান্সারটা ফিরে আসে যাদের রক্ত লাগেনি তাদের চাইতে। সুতরাং দেখেন যে একটি ভালো কাজ করতে যে আমরা কিন্তু লং রান অর্থাৎ 2-3 বছর পরে আবার সেই ক্যান্সারের অভিজ্ঞতা আসতে পারে, এটি কিন্তু দেখা গেছে যে একেবারে এক্সপেরিমেন্টালি প্রুভেন। পাশাপাশি আবার এটিও হয়েছে যে একটা রিকারেন্সের কথা বললাম, আবার আমরা যদি বলি যে তার সার্ভাইভাল বেনিফিট, অর্থাৎ আমরা তাকে ধরে নিচ্ছিলাম যে 5 বছর পর্যন্ত সুস্থ থাকার কথা, যার অপারেশনের সময় রক্ত দেওয়া লেগেছে বা অপারেশনের আগ মুহূর্তে রক্ত দেওয়া লেগেছে, তার কিন্তু 5 বছরে পর্যন্ত বেঁচে থাকার সম্ভাবনাটা একটু কমে যায় যাদের রক্ত লাগেনি। সুতরাং এটি যেমন একদিক থেকে আমাদের অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়, পাশাপাশি বৈজ্ঞানিকরা কিন্তু এই জিনিসটি দেখেছেন, চিকিৎসা বিজ্ঞানীরা, যে অপারেশনের সময় বিশেষ বিশেষ ক্ষেত্রে বিশেষ এই ধরনের জায়গায় যখন অপারেশন হচ্ছে তখন যতটা সম্ভব ব্লাড ট্রান্সফিউশন না করাই ভালো। অতএব আমরা যখন আমাদের রোগীদের নিয়ে চিন্তা করব, তখন আমরা চিন্তা করব তাকে আমরা কেমোথেরাপি দিলে আমার কখন রক্ত কমে যেতে পারে, কতদিন পরে কমে যেতে পারে, তার আগে আমি কি রক্ত দিব না রক্তের বিকল্প দিব। তারপর আমরা সার্জারির কথা বললাম, অন্যান্য সলিড টিউমারের বেলায় তেমন কোনো সমস্যা হয় না। পাশাপাশি রেডিওথেরাপির সময়ও কিন্তু আমাদের বিবেচনায় নিতে হয় যে সেখানে রক্ত লাগে, কারণ রেডিয়েশনটা বেসিক্যালি কাজ করে অক্সিজেনের উপরে, এবং আমরা সবাই জানি রক্ত পরিবহন করা, অক্সিজেন পরিবহন করছে রক্তের মাধ্যমে। সুতরাং যে পেশেন্টের হিমোগ্লোবিন লেভেল কম, অর্থাৎ রক্তের মাধ্যমে যে অক্সিজেন বহন করার ক্ষমতাটা কম, সেই পেশেন্টের বেলায় কিন্তু রেডিওথেরাপির কাজ কম হবে। সুতরাং আমরা এইগুলো বিবেচনায় নেই যে একটা পেশেন্টকে যখন রেডিওথেরাপি দিব তার বয়সটা, সে কোন বয়সে কোন জায়গা থেকে রক্ত উৎপন্ন করার জন্য প্রস্তুত আছে, সেই জায়গায় যদি আমরা রেডিওথেরাপি দেই তাহলে সে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। একটা উদাহরণ দিচ্ছি, 40-এর পরে আমরা জরায়ু মুখের ক্যান্সার যাদের বেশি হয়, সেখানে আমরা যদি তার পেলভিসে, আমরা যদি কোমরের নিচে রেডিয়েশনটা দেই, সেই সময় কিন্তু সেখানে তার রক্ত উৎপন্ন হওয়ার ক্ষমতাটা বেশি থাকে। অতএব তখন আমাদের খেয়াল রাখতে হয় যে কমপক্ষে 10 গ্রাম যদি আমার রক্ত হিমোগ্লোবিন না থাকে, তাহলে কিন্তু আমি এই পেশেন্টকে রেডিয়েশন দিলে পরে তার অক্সিজেনের পরিমাণটা পরিবহনে কম থাকবে, এবং তার কারণে রেডিওথেরাপির যে বেসিক থিওরি যে অক্সিজেনের মাধ্যমে আমরা রেডিয়েশনের ইফেক্টটা পাই সেটি কম হবে, এবং আমি যত পরিমাণ ডোজ দেওয়ার কথা দিলেও আর যার হিমোগ্লোবিন স্বাভাবিকের চেয়ে বেশি আছে তার দিলে তার উপকারটা বেশি হবে। সুতরাং অ্যাপারেন্টলি আমাদের মনে হতে পারে যে একই ব্যক্তিকে একই রোগের জন্য আমি একই পরিমাণ রেডিয়েশন দিলাম, কিন্তু একজনের কাজ ভালো হলো, একজনের কাজ কম ভালো হলো। এর মানে দাঁড়াচ্ছে এই, তাকে আমরা প্রস্তুত না করে রেডিয়েশনটা দিয়েছিলাম। সুতরাং একজন অনকোলজিস্ট কিন্তু প্রত্যেকটা জিনিস চুলচেরা বিশ্লেষণ করে বিবেচনায় নেয় যে কখন তাকে রক্ত দিতে হবে এবং রক্ত দিলে কি ক্ষতি হবে, রক্ত না দিলে তার উপকারিতাটা কত কম হবে। ধন্যবাদ শিরি।
ধন্যবাদ স্যার। স্যার আমাদের সঙ্গে দর্শক প্রশ্ন করেছে, প্রশ্নটি আপনার জন্য নিতে চাচ্ছি ফারুক স্যার। স্যার বিচিত্রা উনি লিখেছেন, প্রশ্নটি স্যার আজকের বিষয় সম্পর্কিত নয় কিন্তু ক্যান্সার সম্পর্কিত। স্যার আমার মায়ের পাকস্থলী ও জরায়ু মুখের ক্যান্সার, ডাক্তার বলছে 6 সাইকেল কেমোথেরাপি দেওয়ার পর অপারেশন করতে হবে। স্যার আমি জানতে চাচ্ছি 2 জায়গার ক্যান্সার থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে? প্রথমেই এসআর বিচিত্রা যিনি দর্শক প্রশ্ন করেছেন তার প্রতি এবং তার মার প্রতি আমি সহানুভূতি জানাচ্ছি। এটি আমাদের জন্য খুবই একটা কষ্টকর পরিস্থিতি, যেখানে একই ব্যক্তির 2 জায়গায় ক্যান্সার হয়েছে, জরায়ু মুখের ক্যান্সার এবং পাকস্থলীর ক্যান্সার। আমি আপনার প্রশ্নের উত্তরটা খুব সহজে দিতে পারতাম যদি আমি পুরো স্টেজটা বুঝতে পারতাম। তবে এটি বোঝা যাচ্ছে যেহেতু পাকস্থলীর বেলায় আপনার মানে আমি ধরে নিচ্ছি যে পাকস্থলীর জন্য ওনাকে এটা প্রধান চিকিৎসা হচ্ছে অপারেশন করা। যেহেতু অপারেশন করা যাচ্ছে না মানে হচ্ছে এই যে তাকে কেমোথেরাপির জন্য আপনার যিনি অনকোলজিস্ট উনি সিদ্ধান্ত নিয়েছেন তাকে কেমোথেরাপি দিবেন। অর্থাৎ যেটি ভালো হওয়ার জন্য প্রধানতম চিকিৎসা 70 থেকে 80% চিকিৎসা হচ্ছে অপারেশন করা, সেটি না করতে পারা মানেই হচ্ছে আমি ধরে নিচ্ছি স্টমাকের বেলায় এটি একটু অ্যাডভান্স স্টেজে আছে, এক। আর দ্বিতীয় হচ্ছে জরায়ু মুখের স্টেজিং তো আমি জানলাম না, তবে জরায়ু মুখের বেলায় স্টেজ যদি আমার একটু মানে আমি বলবো যে মাঝামাঝি অবস্থা থেকে একটু বের হয়েও যায়, তাহলে জরায়ু মুখ কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। এবং এক্ষেত্রে একটি জিনিস আমার মনে হয় কাজে লেগে যাবে, সেটি হলো যিনি আপনার অনকোলজিস্ট যিনি অত্যন্ত চৌকস এবং দক্ষতার সাথে হয়তো সিদ্ধান্তটা নিয়েছেন, কারণ উনি যখন কেমোথেরাপি ড্রাগ সিলেক্ট করবেন উনি এমনভাবে সিলেক্ট করবেন যে যেটি জরায়ু মুখের বেলাতেও কাজে লাগে, যেটি আমাদের স্টমাকের বেলাতেও কাজে লাগে। যদি এটি হয়ে থাকে তাহলে আমি আপনার মার জন্যে আশার বাণী শোনাতে চাচ্ছি যে তিনি বেশ ভালো থাকবেন, তবে সম্পূর্ণ সুস্থ হবেন। আমি বোধহয় আপনাকে এইরকম একটা আশ্বাস দিয়ে বিভ্রান্ত করতে চাচ্ছি না, এই সংখ্যাটা খুবই কম। তবে আপনার মার জন্যে আমাদের নিশ্চয়ই দর্শক শ্রোতা সবাই প্রার্থনা করবেন যেন সঠিকভাবে চিকিৎসাটাও তিনি নিতে পারেন এবং তিনি যেন বেশ ভালো থাকেন। ধন্যবাদ প্রশ্নের জন্য। ধন্যবাদ স্যার। আমরা দোয়া করছি স্যার বিচিত্রা আপনার মায়ের জন্য যাতে ভালো থাকেন। সালাম স্যার আপনার কাছে আসছি, আপনি বলছিলেন যে ব্লাড ট্রান্সফিউশনে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়। আচ্ছা আপনার কাছে ব্লাড ট্রান্সফিউশন বা রক্ত পরিসঞ্চালন করার জন্য যেসব পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত হয়ে থাকে সেগুলো সম্পর্কে জানতে চাইব দর্শকদের। থ্যাংক ইউ। হ্যাঁ, পার্শ্ব প্রতিক্রিয়া তো যেমন একটা ওষুধ একটা মানুষ যখন নেয় তার যেমন পার্শ্ব প্রতিক্রিয়া আছে, ব্লাড ট্রান্সফিউশন অনেক ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হয়। আমরা সাইড ইফেক্ট, অ্যাডভার্স রিঅ্যাকশন, হোয়াটএভার উই ক্যান কল ইট। তো একটু বলে নেই, ডক্টর ফারুক এটা বলে গেলেন যে একটা সার্জারি করতেছে একজন সার্জন এবং দেখা যাচ্ছে যে ব্লাড ট্রান্সফিউশন পর recurrence rate of the cancer is going to high. So ওটা একটু বলে নেই, এটা হচ্ছে that's the reason. স্ট্যাটিস্টিকে দেখা যাচ্ছে যে জাস্ট 1 ইউনিট অফ ব্লাড ট্রান্সফিউশন যদি হয় 15% কমপ্লিকেশন বেড়ে যাচ্ছে ইন দ্য হসপিটাল সেটিং, লাইক ব্যাকটেরিয়াল ইনফেকশন বেড়ে যাচ্ছে। তারপর হসপিটালে যদি থাকতে হয় 5 days, তাহলে ইটস গোইং টু ইনক্রিজ মেবি another 2-3 days. ভেন্টিলেশন যদি হয়, ভেন্টিলেটর যদি থাকে, ভেন্টিলেটর থেকে উইনিং যেটা আমরা বলি যে কখন ভেন্টিলেটরটা সেপারেট করতে হবে, সেগুলো বেড়ে যাচ্ছে। তো এগুলো সব মিলে ট্রান্সমিশন করার পর এগুলো যেগুলো হয়, দিস ইজ ভেরি ব্যাড। এবং রিকারেন্স রেট যদি ক্যান্সার হয়, আমরা চাবো না যে অযথা একটা ব্লাড ট্রান্সফিউশন দিয়ে পেশেন্টের ক্যান্সারটা আবার ব্যাক করা হয়। এগুলোর কারণ হলো যে আমরা বলি দুটো কারণ। একটা হলো বলি ইমিউনোমডুলেশন, এক ধরনের ইমিউন সিস্টেম, মানে আমাদের যখন ক্যান্সার হয় একটা শরীরে, আমাদের শরীরে ক্যান্সার না হওয়ার জন্য আমাদের ওই ব্লাড সেল যেটা ডব্লিউবিসি বা আমরা লিম্ফোসাইটগুলো বলি, ওই লিম্ফোসাইটগুলোকে সুস্থ থাকতে হবে যাতে ইট ক্যান ফাইট এগেইনস্ট দ্য ক্যান্সার, এগেইনস্ট দ্য ব্যাকটেরিয়া, ভাইরাস, হোয়াটএভার এক্সটার্নাল থিংস। তো যেহেতু আমরা যখন ব্লাড দিই, ওই ব্লাডের ভিতরে একটা ডব্লিউবিসি যেটা থাকে, হোয়াইট ব্লাড সেল, এটা ইজ গোইং টু ডিক্রিজ দ্য এফিকেসি অফ দোজ সেলস।
তো ওই ক্যান্সার ফাইট করার সেলগুলোকে তার অ্যাক্টিভিটিগুলো কমে যায়। তো যার জন্য আমরা সবসময় চিন্তা করি যে ব্লাড দেবো কি দেবো না, দেওয়া উচিত কিনা। পার্শ্ব প্রতিক্রিয়া বলতে অনেক কিছু হতে পারে, অনেকগুলো। আমাদের এখানে যেগুলো প্রোটোকল আমরা ইউজ করি, কতগুলো পার্শ্ব প্রতিক্রিয়া। একটাকে আমরা বলি, কিছু নাম আছে, যেমন অ্যালার্জিক ট্রান্সমিশন রিঅ্যাকশন হতে পারে, যে পেশেন্ট একটা ব্লাড দেওয়ার পর ইচিং হতে পারে, রেডনেস হতে পারে, অ্যালার্জিক রিঅ্যাকশন হতে পারে, বডির তাপমাত্রা বেড়ে যেতে পারে। তো মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো সেটা আমরা কি বলি কতগুলো এখানে। একটাকে বলি আমরা ট্রান্সমিশন রিলেটেড লাং ইনজুরি, ট্রলি, এবং ইটস ভেরি ডেঞ্জারাস, পেশেন্ট মে ডাই আউট অফ দ্যাট। আরেকটাকে আমরা বলি ট্যাকো, ট্রান্সমিশন অ্যাসোসিয়েটেড সার্কুলেটরি ওভারলোড, যে আমাদের হার্টের উপর ওই ফুসফুস যেটা আমরা ওই লাংসে পানি জমতে পারে। তো পানি জমার জন্য হার্টের উপর চাপ পড়ে, হার্ট ক্যানট ফাংশন ওয়েল, এটা হতে পারে। তারপর হতে পারে যে সারা শরীরে আপনার রক্ত, আমরা যেটা বলি পারপিউরা বলি, স্কিনের ভিতরে রক্তক্ষরণ হতে পারে, আমাদের জিআই ট্র্যাক্ট রক্তক্ষরণ হতে পারে। বাচ্চাদের আমরা একটা কন্ডিশন দেখি, তাকে বলে আমরা ট্র্যাগি বলি, ট্রান্সমিশন অ্যাসোসিয়েটেড গাট ইনজুরি হতে পারে, তো ব্যাক হতে পারে। তারপর মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো কিমো পেশেন্টের কথা বলতেছি, বিশেষ করে যে যেহেতু ইমিউন সিস্টেমটা সো উইক, তার জন্য একটা কন্ডিশন হতে পারে ব্লাড রিলেটেড, তাকে আমরা বলতেছি গ্রাফট ভার্সাস হোস্ট ডিজিজ। তো ওই গ্রাফট ভার্সাস হোস্ট ডিজিজের কিছু ছবিগুলো আমি একটু দেখাই আপনাদের, যে কি হতে পারে ওটার জন্য। দেখাচ্ছে আমাদের সাথে যিনি আছেন, উনি প্রেজেন্টেশন দেখাবেন। এর মধ্যে স্যার এসআর বিচিত্রা, উনি ধন্যবাদ জানিয়েছেন আমাদেরকে উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ এসআর বিচিত্রা। ওকে, তো আপনি একটু লাস্টের দিকে যান, স্লাইডগুলোতে লাস্টে। ও আচ্ছা, কাম ব্যাক, কাম টু দিস স্লাইড, কাম ব্যাক। আপনি হ্যাঁ এটা বলি। তো আপনারা যেটা বলতেছেন, আমি এটা একটু দেখাতে চাচ্ছি, এটা হলো যে এটা একটু অন্য ধরনের। এটা সাধারণত আমরা ট্রান্সপ্লান্ট পেশেন্ট ক্ষেত্রে পাই, যে একটা ট্রান্সপ্লান্ট পেশেন্ট, ট্রান্সপ্লান্ট মানে বোন মারো ট্রান্সপ্লান্ট, হয়তো আপনারা শুনিত আছেন জেনারেল পাবলিকদের জন্য, যে ট্রান্সপ্লান্ট করার পর আমরা কি হতে পারে একটা পেশেন্টে, কিভাবে আমরা ব্লাড গুলো দেই এখানে। তো আমরা তিনটা ভাগে ভাগ করি, একটা বলে ফেজ 1, ফেজ 2 এবং ফেজ 3। তো এই যে ব্লাড যে আপনারা দেখতে পাচ্ছেন, একটা ডোনার, এ ব্লাড ডোনার, রেসিপিয়েন্ট যে পেশেন্ট আমরা দিচ্ছি, ও এরকম 12টা স্টেজে আমরা ভাগ করে বিভিন্ন পেশেন্টকে বিভিন্নভাবে দিতে হয় অ্যাকর্ডিং টু দ্য স্টেজ। যে একটা পেশেন্ট যদি ও ব্লাড হয় তার ব্লাড টাইপ, আর ডোনার যদি এ হয়, ডোনার মানে যদি বোন ম্যারো ট্রান্সপ্লান্ট যে হয় সেই ডোনারটা, যার থেকে আমরা ওই স্টেম সেলগুলো নিয়ে ট্রান্সপ্লান্ট করি, তখন কি ধরনের ব্লাড দিতে হতে পারে, এগুলোর যে অ্যালগোরিদমগুলো বা যে ফর্মুলা বা যেটা, এটা আমরা ইউজ করি এখানে। তো এটা যেহেতু বাংলাদেশে যদি ট্রান্সপ্লান্ট হয়ে থাকে, then probably this is applicable for Bangladesh, but I don't know about that. So let's go and see about the transmission related problem like reaction. So চলেন আমরা আরেকটু চলে সামনের দিকে যাই, আরো সামনে, আরো সামনে, আরো সামনে, আরো সামনে, আরো সামনে, আরেকবার, আরেকবার, আরেকবার। হ্যাঁ, এই যে দেখতেছেন আপনি এগুলো ছবিগুলো, এগুলো ছবি হচ্ছে দুটো কারণ। বিশেষ করে এগুলো আমি যে ছবিগুলো দেখাচ্ছি, এগুলো সব ক্যান্সার পেশেন্টের। তো এই ক্যান্সার পেশেন্টের যারা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট হতে পারে, তাদের এগুলো হতে পারে। অথবা যদি আমরা ওই যে ব্লাডগুলো বললাম, যে রেড ব্লাড সেল দিচ্ছি আমরা বা প্লেটগুলো দিচ্ছি, ওই প্লেটগুলো যদি রেডিয়েট না করি, আমরা রেডিয়েট করা হচ্ছে যে ওর ভিতরে যে ডব্লিউবিসি গুলো আছে, ওই ডব্লিউবিসি কে কিল করার জন্য, হোয়াইট ব্লাড সেলগুলোকে কিল করার জন্য। ওটা যদি ভালো মতো কিল না হয়, তাহলে ওই ভিতরে এক ধরনের আদার সেল থাকে, আমরা বলি লিম্ফোসাইট। তো যখন এই লিম্ফোসাইট গুলো একটা ইউনিট, একটা ব্লাড ট্রান্সফিউশন সময় লিম্ফোসাইট when it's transferred from the unit to the patient body, patient তো খুব উইক, বিশেষ করে কিমোর জন্য ওর ডব্লিউবিসি গুলো নেই বললেই চলে। সেই স্টেজে ওই
normal lymphocyte coming from the unit that can create this kind of problem. আমরা এটাকে বলতেছি graft versus host disease. আরো একটু সামনে যান, দেখি আর আপনি এই যে দেখেন তো কি ধরনের এগুলো হতে পারে। এগুলো আমরা খুব হয় না, এটা অনলি ট্রান্সপ্লান্ট কেস এবং ভেরি ফিউ কেস। যেহেতু আমরা এখানে রেডিয়েশন দেই, রেডিয়েশন মানে ওই ব্লাড ইউনিটগুলোকে রেডিয়েট করি, যেহেতু আমরা এগুলো দেখি না খুব, কিন্তু খুব সাবধান এগুলোর জন্য যে এটা যে হবেই তা না, কিন্তু যদি হয় দেন ইউ আর গোইং টু গেট কন্ডিশন লাইক দিস। সো ইটস ভেরি ডেঞ্জারাস এবং ইট ক্যান কিল দ্য পেশেন্ট। এবং এমন পেশেন্ট দেখছি, আমি যখন ট্রেনিং নিচ্ছিলাম এমডি অ্যান্ডারসন ক্যান্সার সেন্টারে, একটা 21 ইয়ার পেশেন্ট ছিল আমাদের, ছিল তো পেশেন্ট শুয়ে আছে। তারপরে এই যে দেখছেন স্কিনগুলো ইজ সেপারেটেড ফ্রম দি বডি। সো আমরা যখন ওই পেশেন্টটাকে একটু এপাশ থেকে ওপাশ করতে চাচ্ছি, দ্য স্কিন ইজ কামিং আউট ফ্রম হিজ বডি। তো বুঝতে পারছেন কি ধরনের অবস্থা, যদি স্কিনটা যদি বডি থেকে সেপারেট হয়ে চলে আসে, তো দ্যাট পেশেন্ট ইজ গোইং টু ডাই। আই মিন ইটস ভেরি লাইক এ পেইনফুল ডেথ। সো আমরা এটা দেখানোর যে উদ্দেশ্য হলো যে এটা তো হ্যাঁ, ট্রান্সমিশন রিলেটেড অনেক ধরনের কমপ্লিকেশন হয় এবং আমরা বলি পেশেন্ট যখন ডাক্তার ইউজ করতেছে ব্লাড, একটু যদি কোনো প্রবলেম হয় আমাদের এখানে, তখন ওরা সরাসরি আমাদেরকে জানিয়ে দেয় যে ওকে, উই আর গিভিং দিস ট্রান্সমিশন টু দ্য পেশেন্ট, let's see how it is, but we are feeling some kind of problem, so we need to get your consult, need to get your help. So আমরা তখন ওটা পেয়ে আমরা তখন দেখি যে এগুলো কি, তখন আমরা একটা কনসাল্ট করি যে probably this is due to this, so it's just to go and do in other way probably. So this is very important for the cancer patient. So thank you. থ্যাংক ইউ স্যার। আপনার কাছ থেকে আমরা জানলাম যে ব্লাড ট্রান্সফিউশনের সাইড ইফেক্টগুলো এবং যাদের বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করা হচ্ছে সেই সব রোগীদের ক্ষেত্রে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। আমি ফারুক স্যার আপনার কাছে জানতে চাইবো যে এই যে সাধারণ যেসব পার্শ্ব প্রতিক্রিয়া, সেগুলো ছাড়া ক্যান্সার রোগীদের কি কোনো বিশেষ আরো সমস্যা কিংবা আশঙ্কা হওয়ার সম্ভাবনা আছে ব্লাড ট্রান্সফিউশনের? হ্যাঁ, একটু আগে ডক্টর সালাম যেভাবে বলছিলেন মোটামুটি সেখানে আমরা উত্তরগুলো পেয়ে গেছি। তবে একটু আমি যোগ করতে চাই, ডক্টর সালাম জানতে চেয়েছিলেন যে বাংলাদেশে স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন বা বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনের অবস্থাটা কি। আমি অত্যন্ত আনন্দের সাথে জানাতে চাচ্ছি, যারা আমাদের দর্শক শ্রোতা আছেন যারা জানেন না, তারাও হয়তো নিশ্চয়ই খুশি হবেন শুনে, এবং ডক্টর সালাম তো বটেই, যে 2012 সালে আমরা আমাদের বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন ইউনিট চালু করি। সেটি হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ, এবং অত্যন্ত আমরা বলবো যে উঁচু মানের এটি একটি সেন্টার, এবং অত্যন্ত দক্ষতার সাথে এখানে নিয়মিত স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন হচ্ছে। এবং যথার্থই তিনি বলেছেন যে যখন আমরা ট্রান্সপ্লান্ট দেওয়ার জন্য আমাদের কন্ডিশনিং করার আগে আমাদের সেলগুলোকে তখন রেডিয়েশনের প্রয়োজন পড়ে, এবং সেই সহায়তায় কিন্তু এটি করা হয়। তো ঢাকা মেডিকেল কলেজে সাকসেসফুলি এটি শুরু হয়েছে, তারপরে এখন বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে আছে এবং সিএমএইচও আছে। সুতরাং আমি মনে করি যে এটি আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংযোজন, যেটির জন্য আগে আমাদের দেশের বাইরে যেতে হতো এবং প্রতি পেশেন্টের জন্য প্রায় 40 থেকে 50 লক্ষ টাকা খরচ হতো। এখন আমাদের দেশে 5 থেকে 10-12 লাখ টাকার মধ্যেই এটা অবস্থা বুঝে এই খরচটি হয়, এবং অনেক ক্ষেত্রে সরকার কিন্তু বিনামূল্যে এটির ব্যবস্থা করে। সুতরাং এটি একটি আমাদের জন্য অত্যন্ত আশার খবর, এবং এটি মূলত ডিল করেন আমাদের হেমাটো অনকোলজিস্ট যারা, তারা এটি ডিল করে। আর আমাদের বাকি আরেকটি অংশ যেটি আমরা আজকে আলোচনার মধ্যে আছি, তাতে আমাদের ট্রান্সফিউশন মেডিসিনে যারা আছেন তারা আমাদের এই রক্ত পরিবহনের বিষয়টি নিয়ে কাজ করেন। তো এটি আমাদের প্রায় প্রত্যেকটা মেডিকেল কলেজেই আছে, প্রাইভেট সেক্টরে তো আছেই। আর আপনি যেটি বলছিলেন যে আমাদের সাধারণ ইয়ের বাইরে অন্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়া, হ্যাঁ সেটি হচ্ছে, যেমন ধরেন আমাদের আলোচনা এসেছিল যে হোয়াইট ব্লাড সেল, হ্যাঁ সেটা আমরা যেমন রিকারেন্সের কথা বললাম। আরেকটি হচ্ছে যে আমরা যখন কেমোথেরাপি দেই, তখন এই কেমোথেরাপি দেওয়ার জন্য একটি নির্দিষ্ট মাত্রায় যেমন দিতে হয়, আবার একটি নির্দিষ্ট সময় পর পর দিতে হয়। অধিকাংশ ক্ষেত্রে আমি যদি উদাহরণ হিসেবে ধরি যে এই পেশেন্টের চিকিৎসাটা হবে 3 সপ্তাহ পর পর, তখন দেখা যায় যে বিশেষ করে আমরা
সেলগুলো ভাঙতে থাকে বা হোয়াইট ব্লাড সেল ভাঙতে থাকে 7 থেকে 10 দিনের মাথায়। সুতরাং সেই সময় যদি আমরা মনে করি যে তার সেলগুলো পরিমাণ মতো নেই, তখন কিন্তু ব্যাকটেরিয়া, ভাইরাস বা ফাঙ্গাল ইনফেকশন দ্বারা কিন্তু সে আক্রান্ত হতে পারে। সুতরাং বডির ইমিউনিটি, ডক্টর সালাম যেটি বলছিলেন যে ইমিউনিটি কমার কারণে তার ইনফেকশন হয়ে গেল এবং সেটি থেকে মুক্ত না হওয়ার পর্যন্ত দ্বিতীয় সাইকেল অর্থাৎ সাবসিকুয়েন্ট পরবর্তী সাইকেলে যে কেমোথেরাপি সেটি কিন্তু দেয়া যাচ্ছে না। তাহলে দাঁড়ালো কি, যে আমি নির্দিষ্ট সময় নির্দিষ্ট মাত্রায় যদি ওষুধ না দিই, তাহলে আমার পরোক্ষভাবে আমার রোগী কিন্তু তার আরাধ্য যে ফল লাভ করার কথা সেটি থেকে সে বঞ্চিত হচ্ছে। এটি আমাদের জন্য একটি ভয়ঙ্কর, আমি বলবো যে নেগেটিভ ইম্প্যাক্ট। সুতরাং আমরা দুইভাবে এটিকে নিয়ন্ত্রণ করি। একটি হচ্ছে ডক্টর সালাম যেটি বলছিলেন যে কেমোথেরাপি শেষ হওয়ার পরদিনই 24 ঘন্টা পরেই আমরা এটি স্টিমুলেন্ট হিসেবে GCSF আমরা বলছি, সেটি যদি আমরা বাড়ানোর জন্য আমাদের এখানে কম দামেই পাওয়া যায়, 2 থেকে 2.5 হাজার টাকা থেকে শুরু করে 15-20 হাজার টাকা দেওয়ার শুধু আছে, সেটি দিয়ে কিন্তু আমরা বাড়িয়ে দিতে পারি প্রোফাইলেকটিক্যালি, যেটি যাতে না কমে। আরেকটি হচ্ছে আমাদের মনে রাখতে হবে আমাদের প্রত্যেকটি পেশেন্টকে আমরা এই ইনজেকশন দিব নট নেসেসারি, কারণ হচ্ছে আমাদের আর্থিক বিষয়টি বিবেচনায় নিতে হবে। সুতরাং আমরা 7 দিনের মাথায় যদি একটা ব্লাড কাউন্ট করে, সিম্পল একটা ব্লাড কাউন্ট 3 থেকে 400 টাকা লাগে, করার পরে আমরা যদি দেখি যে হ্যাঁ তার কোনো ঘাটতি আছে, সেটি পূরণ করার জন্য আমরা তখন ব্লাড দিলে আমরা আমাদের রোগীদেরকে কিন্তু সাশ্রয়ী অবস্থাতে একটা সমাধান দিতে পারি। আর কিছু কিছু ক্ষেত্রে যেটি সমস্যা তৈরি করে, এই যে আমরা প্রোফাইলেকটিক্যালি ব্লাডের বিকল্প যে ইনজেকশন গুলো দিচ্ছি কিংবা ব্লাড দিচ্ছি, তাতে ডক্টর সালাম বলছিলেন যে বিশেষ বিশেষ অংশে শরীরে, বিশেষ করে হার্টে চাপ তৈরি হতে পারে, আমাদের ফুসফুসে যেটাকে আমরা ARDS বলি, অ্যাকিউট রেসপিরেটরি ডিজিজ সিনড্রোম, এটি যদি হয় তাহলে পেশেন্টকে কিন্তু বাঁচানো যায় না। সুতরাং এরকম কিছু কিছু ক্ষেত্র আছে যেগুলো আমরা বিবেচনায় নিতে হবে যখন আমাদের ক্যান্সার পেশেন্টদেরকে ব্লাড ট্রান্সফিউশন করব। সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া পাশাপাশি এগুলোর দিকে আমাদের নজর রাখতে হবে। আর এটি গেল একটি দিক। আরো যে রেডিয়েশনের কথা তো আমি বলেছিলাম যে আমার পেশেন্টকে যদি আমি রেডিয়েশনের মাত্রার মধ্যে দিয়ে এবং পরিপূর্ণ কাজ পেতে চাই, তাহলে কিন্তু আমার হিমোগ্লোবিনের মাত্রা সেরকম রাখতে হবে। কিন্তু এই হিমোগ্লোবিন আমার বাড়ানোর জন্য কখন আমি রেডিয়েশন দিব তার সময়টাও কিন্তু আমাকে নির্ধারণ করতে হবে। অর্থাৎ যেদিন রেডিয়েশন দিব তার কতদিন আগে আমার ব্লাড দিতে হবে এবং 1 ইউনিট ব্লাড দিলে পরে কত গ্রাম হিমোগ্লোবিন বাড়বে এবং সেটি কম্পেনসেট করতে পারছি কিনা, সেই হিসাবগুলো যদি আমরা না করি, তাহলে তার পার্শ্ব প্রতিক্রিয়াটাই আমরা আমন্ত্রণ জানাবো, কিন্তু মূল কাজটা আমাদের হবে না। সুতরাং এটি যেমন আমরা বিবেচনায় নেই, আবার আরেকটা জায়গায় আমরা দেখি যখন CCRT বলি আমরা, কনকমিটেন্ট কেমো রেডিয়েশন, অর্থাৎ রেডিওথেরাপি চলবে, কোনো কোনো ক্ষেত্রে আবার আমরা সপ্তাহে সপ্তাহে ইনজেকশনও দেই, বা অনেক সময় রেকটামে আমরা মুখে খাবার একটা ট্যাবলেট দিই। তাতে তার কিন্তু দুই ধারই প্রবলেম হচ্ছে। একটি হচ্ছে রেডিয়েশনের কারণে তার হিমোগ্লোবিনের লেভেল কমে যেতে পারে, কেমোথেরাপির জন্য তার ব্লাড কাউন্ট গুলো কমে যেতে পারে। সুতরাং সেই ক্ষেত্রে আমাকে খুব সতর্কতার সাথে দেখতে হবে তার ব্লাড কাউন্ট গুলা, যেটি আমার WBC, RBC, প্লেটলেট কেমন আছে, হিমোগ্লোবিন কেমন আছে। সুতরাং যখন কোনো পেশেন্টকে একজন অনকোলজিস্ট সেট করেন যে তাকে কনকমিটেন্ট কেমো রেডিয়েশন দিতে হবে, তখন কিন্তু আরো বেশি সতর্ক থাকতে হবে কাজ হওয়ার ব্যাপারে এবং পার্শ্ব প্রতিক্রিয়ার ব্যাপারে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার, আপনার কাছে আমরা শুনছিলাম যে আসলে কতটা সতর্কতার সঙ্গে ব্লাড ট্রান্সফিউশনটা পরিচালনা করতে হয় একজন ক্যান্সার রোগীর জন্য। স্যার, আপনার কাছে জানতে চাইবো যে ব্লাড ট্রান্সফিউশনটা তো স্বেচ্ছা রক্তদানের, আমাদের দেশে পুরোপুরি এখন পর্যন্ত এটা স্বেচ্ছা রক্তদান কর্মসূচির মাধ্যমে হয়ে থাকে। স্যার, আমাদের দেশে এই রক্তের প্রাপ্যতার বিষয়টি কিংবা স্যার অবস্থাটি কেমন আমাদের দেশের পরিপ্রেক্ষিতে যদি আমাদের? অনেক ধন্যবাদ শুলি। এটি নিয়ে আমরা অবশ্য এক ধরনের আমাদের আর্থ সামাজিক এবং আমাদের যে কালচার, যেটিকে আমরা বলবো সংস্কৃতি, সেটিকে আমি একটু সামনে আনতে চাই। আমাদের দেশের মানুষ কিন্তু অত্যন্ত সংবেদনশীল। সুতরাং এটি নিয়ে আমরা অহংকার করতে পারি যে রক্ত দেওয়ার ব্যাপারে আমাদের বিশেষ করে তরুণ সমাজ, তারা কিন্তু আমি বলবো যে যে কোনো মুহূর্তে তারা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকে। আমাদের বিভিন্ন দুর্যোগময় মুহূর্ত তো আছেই,
এছাড়াও আমি মনে করি আমাদের যত ব্লাড ট্রান্সফিউশন সেন্টারগুলো আছে সেখানে পর্যাপ্ত পরিমাণে সুস্থ মানুষের রক্ত পাওয়া যায়। তবে একটা সময় ছিল যে রক্তের এক ধরনের অবৈধ ব্যবসা ছিল এবং সেখানে সুস্থ মানুষদের রক্ত দেওয়ার সংখ্যাটা কম ছিল। কিন্তু আমাদের যে সামাজিক আন্দোলন হয়েছে এবং বিশেষ করে এটির সূতিকাগার আমি বলবো যে ঢাকা মেডিকেল কলেজের সন্ধানী এবং পরবর্তী পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধন, তারপরে এখন আমরা প্রাইভেট সেক্টরে কোয়ান্টাম, আমি নামগুলো ইচ্ছা করেই বলছি যে তারা, এবং অবশ্যই জন্মলগ্ন থেকেই রেড ক্রিসেন্ট সোসাইটি, এসব জায়গায় কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণে ব্লাড পাই। হ্যাঁ, কোনো ক্ষেত্রে ডক্টর সালাম নিশ্চয়ই জানেন যে কোনো ক্ষেত্রে কিছু রেয়ার গ্রুপ আছে যেগুলো পাওয়া কিন্তু একটু মুশকিল। কিন্তু আবারও আমি আশ্বস্ত করতে চাই আমাদের তরুণ সমাজের মধ্যে বিভিন্ন সংগঠন আছে, তারা সামাজিক এই সংগঠনগুলো তাদের রেয়ার যে ব্লাড গ্রুপ করা যে মানুষগুলো আছে তাদের কিন্তু ঠিকানা রেখে দেন। যখনই প্রয়োজন হয়, আমরা এখানে সোশ্যাল মিডিয়ার অনেক বদনাম করি, কিন্তু এখানে সোশ্যাল মিডিয়া কিন্তু অনেক এগিয়ে এসছে এবং তাদের মাধ্যমে কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারি যে কোথায় এই ব্লাডগুলো পাওয়া যাবে। তবে আমি মনে করি যে এই ব্লাডগুলো ঠিক মতো স্ক্রিন করা, সেক্ষেত্রে যে অর্থের প্রয়োজন হয়, সরকারি ক্ষেত্রে তো এটি প্রায় নিখরচায় হয়, কিন্তু প্রাইভেট সেক্টরে যদি এটিকে আরো একটু কমিয়ে আনা যায় তাহলে আমি মনে করি যে অত্যন্ত কার্যকর একটি পদক্ষেপ নেওয়া হবে। এবং আমি এই মুহূর্তে আলোচনার মাধ্যমে আপনাদের আশ্বস্ত করতে চাই, খুব সহজে আমরা বাংলাদেশ ক্যান্সার সোসাইটিতে একটা ট্রান্সফিউশন মেডিসিন ইউনিট আমরা খুলবো, যেখানে প্রায় নিখরচে আমরা আমাদের স্ক্রিনিং করা এবং রক্ত ট্রান্সফিউজ করার ব্যবস্থা আমরা করব। ধন্যবাদ শিব। ধন্যবাদ স্যার, আপনার কাছ থেকে আমরা আবারও এই পর্বে আরেকটি আশার বাণী শুনলাম বাংলাদেশ ক্যান্সার সোসাইটির পক্ষ থেকে। এবং স্যার যেটি বলছিলেন যে আসলে আমরাও যখন মেডিকেল স্টুডেন্ট প্রথম আমরা ভর্তি হই, আমরা কিন্তু সন্ধানী, মেডিসিন ক্লাব এগুলোতেই হই, এবং যারা পুরোটা ছাত্র জীবনে এই সন্ধানী মেডিসিন ক্লাবের মাধ্যমে একদম প্রকৃত যে সুস্থ ডোনার তার কাছ থেকে রক্তটা যাতে সংগ্রহ করা যায়, এভাবে প্রত্যেকটা মেডিকেল স্টুডেন্ট তার মেডিকেল লাইফটা পার করে এর পর্যন্ত যখন ডাক্তার হয়ে আসে তারপরে এটার সঙ্গে সংযুক্ত থাকে। সালাম স্যার, আপনার কাছে জানতে চাইবো যে আমেরিকাতে স্বেচ্ছা রক্তদান কর্মসূচি পরিস্থিতিটি কেমন? এখানে ডক্টর ফারুক আমাকে বললেন সন্ধানী বা যে অর্গানাইজেশন গুলো, আসলে আমরা যখন ঢাকা মেডিকেলে যে পড়তাম, আমাদের সিনিয়র ভাই ডক্টর মুক্তা এন্ড so they first started with this project সন্ধানী। সো আমরা খুব গর্বিত তার জন্য যে আমরা দেখতে পারছি যে কি ধরনের লাইক কোঅপারেটিভ এন্ড অল্ট্রিস্টিক দেয়ার। তো আপনার প্রশ্নের ফেরত হয়, ভলান্টারি আমেরিকাতে কিন্তু ব্লাড ডোনেশন, যেটা নট অনলি ব্লাড ডোনেশন, আপনার স্টেম সেলও এভরিথিং আর ভলান্টারি, অলমোস্ট 99%। কিন্তু এখানে একটা যে জিনিসটা আমরা লক্ষ্য করি সেটা হলো কমপ্লিটলি ডিফারেন্ট দেন বাংলাদেশ। একটা হলো যে বাংলাদেশে আমাদের পপুলেশনটা হলো হোমোজিনিয়াস পপুলেশন, আমাদের ব্লাড গ্রুপ যেগুলো আমরা দেখতে চাই কতগুলো ডিফারেন্স অতটুকু নাই। কিন্তু এখানে আমেরিকা হলো হেটারোজিনাস পপুলেশন, এখানে আপনি সারা বিশ্বের লোকজন আসতেছে। হোয়াইট পপুলেশন মনে হয় 60%, রেস্ট আর লাইক ইমিগ্রেন্ট। সো এখানে আমরা ব্ল্যাক, এশিয়ান, ইন্ডিয়ান, হিসপ্যানিক, ল্যাটিনো, সাউথ ইস্ট এশিয়ান, অনেক ধরনের পপুলেশন আছে। তো এদের জেনেটিক মেকআপ গুলো ডিফারেন্ট, কিন্তু যেগুলো ব্লাড ডোনার এখানে 90% আর হোয়াইট। সো আমরা এর জন্য একটা জিনিস করতেছি, সেটা হলো যে মাইনরিটি ডোনারকে ইনকারেজ করার জন্য। কারণ ব্ল্যাকদের ব্লাড দেওয়ার সময় যদি হোয়াইট ব্লাড দেওয়া হয়, দেন কমপ্লিকেশন মে ডিফারেন্ট, বিকজ আমাদের যেগুলো ব্লাড টাইপগুলো আপনারা হয়তো সকলে জানেন যে 4 প্রকারের ব্লাড টাইপ। একটু বলে নেই এখানে যে আমাদের টোটাল খালি 4 টাইপ না, অলমোস্ট 33 ব্লাড গ্রুপ আছে, এবং এই 33 গ্রুপের ভিতরেই আমাদের অনেক কিছু এখানে আমরা ম্যাচ করি। এবং অ্যান্টিজেন, যেটা ব্লাডের যে অ্যান্টিজেন থাকে, ওটা প্রায় কত বলবো, অ্যাটলিস্ট কাপল অফ 1000। তো ডোনারগুলো এই ব্লাড গ্রুপের যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে হোয়াইট পপুলেশনে ও ব্লাড টাইপ
যেটা অলমোস্ট 45%, দেন এ ব্লাড টাইপ অলমোস্ট 40%, বি ব্লাড টাইপ খুব কম হোয়াইটদের ভিতরে, যেমন মেবি 10%, অ্যান্ড এবি ব্লাড টাইপ যেটা আমরা বলি সেটা হলো মেবি 4%। আর ব্ল্যাকদের ভিতরে কমপ্লিট অপোজিট, ও ব্লাড টাইপ ব্লাডে অলমোস্ট লাইক 49%, এ ব্লাড টাইপ আমাদের হোয়াইটদের ভিতরে যেটা 40%, এটা ব্ল্যাকদের ভিতরে মেবি 10%, এশিয়ানদের ভিতরেও তাই। আবার বি ব্লাড টাইপ হোয়াইটদের অনলি 10%, ব্ল্যাকদের হলো অলমোস্ট 30%, এশিয়ানদেরও প্রায় 27%। তো এই যে ডাইভার্সিটি গুলো আছে, তো এগুলো এখানে একটু কঠিন, ব্লাড সংগ্রহ করাটাও কঠিন। সংগ্রহ করাটা ঠিক হলেও এই মাইনরিটি গ্রুপরা কিন্তু ব্লাড ডোনেশন করতে চায় না। বাট এনিওয়ে, এভরিথিং ইজ ফ্রি, লাইক উই ডোন্ট পে এনি মানি টু এনি ব্লাড ডোনার, অল আর লাইক অল্ট্রিস্টিক, মানে মানুষকে করার জন্য। তো ডক্টর ফারুকের আর জিনিসগুলো যেটা বলে গেলেন, আমি একটু তার উপরে একটু টাচ করি। যেমন কিমোর পর কিমো পেশেন্টের আমরা সবচেয়ে ভয় পাচ্ছি যে ইনফেকশনটা, এবং ক্যান্সার রিকার করতেছে কিনা। তো ইনফেকশনটা আমরা ডক্টর ফারুক বললেন, বা আমরা যেটা করি সেটা যেটা জিসিএসএ বা নিউল্যাস্টা বা গ্র্যানিক্স বা নিউপোজেন বা যেগুলো দিচ্ছি, সেটার মেন উদ্দেশ্য হলো যে ওই গ্র্যানুলোসাইটগুলোকে বাড়ানোর জন্য, যেটা ইট ক্যান ফাইট এগেইনস্ট দ্য ব্যাকটেরিয়া, ভাইরাস, অল কাইন্ড অফ ইনফেকশন। কিছু কতগুলো রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া যদি থাকে, বা আমরা যখন দেখি যে একটা নিউট্রোফিল বা গ্র্যানুলোসাইট কাউন্ট কমে যাচ্ছে, কমতে 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 অ্যাবসলিউট কাউন্ট 500 এর নিচে চলে যাচ্ছে, তখন কোনো কোনো ক্ষেত্রে আমরা ওই যে গ্র্যানুলোসাইটগুলো কালেক্ট করে ওগুলো কিন্তু দিতে পারি আমরা, এবং যেটা দেই আমরা, অলদো ইটস রেয়ার বাট ইট ক্যান ফাইট এগেইনস্ট মেইনলি ফাঙ্গাল ইনফেকশনের জন্য আমরা করতে পারি। আরেকটা যেটা বলতে চাচ্ছি যে প্লেটলেটের যেটা ডিমান্ড, স্কাই রকেট ডিমান্ড, যেটা আমরা ফুলফিল করতে পারি না। তো কিমো পেশেন্ট বা ক্যান্সার পেশেন্টের দুটো জিনিস ঘটে ব্লাড ট্রান্সফিউশন সময়। আমরা যখন ব্লাড ট্রান্সফিউজ করি, ওই যে কমপ্লিকেশন যেটা ফারুক বললেন বা আমরাও বললাম, যে কমপ্লিকেশন আরেকটা কমপ্লিকেশন হলো যে আমরা পেশেন্টের প্লেটেড কাউন্ট কমে গেল ধরেন 40,000, তো আমাদেরকে বলা হচ্ছে যে ঠিক আছে, আমরা অ্যানাদার 10,000 বা 20,000 প্লেটলেট বাড়াতে হবে। তাই ঠিক আছে, উই আর গোয়িং টু গিভ সাম 1 ইউনিট অফ প্লেটলেট টু দ্যাট পেশেন্ট। কিন্তু প্লেটলেট দেওয়ার পর 40,000 পেশেন্ট ছিল বেস 40,000 প্লেটলেট, আমরা যখন প্লেটলেট দিলাম দেখা গেল 40,000 বাড়লো না, ওই 40,000 থেকে গেল। হোয়াটস দ্য রিজন? তো এটাকে আমরা বলতেছি প্লেটলেট রিফ্র্যাক্টরিনেস। এটার কতগুলো কারণ আছে। একটাকে আমরা ইমিউনোলজিক্যাল কারণ যেটা বলি, আমরা বলি ওই প্লেটলেটের উপরে এক ধরনের অ্যান্টিজেন এক্সপ্রেস করে, এটাকে আমরা বলতেছি HLA অ্যান্টিজেন, হিউম্যান লিম্ফোসাইট অ্যান্টিজেন। ওটার একটা ভাগ করি আমরা ক্লাস 1। ওই ক্লাস 1 অ্যান্টিজেন প্লেটলেটে যদি সাধারণত থাকে এবং ওর এগেনস্টে যদি পেশেন্ট এক ধরনের অ্যান্টিবডি তৈরি করে, আমরা বলি অ্যান্টাই ক্লাস 1 অ্যান্টিবডি। তো ওই অ্যান্টিবডিগুলো যদি থাকে, পেশেন্ট সার্কুলেট করতেছে, ওই নতুন প্লেটলেট যখন আমরা দিচ্ছি, ওই প্লেটগুলোর সাথে সাথে ডিস্ট্রয়, সো উইদিন 1 hour is going to be destroyed. So sorry, hey, I'm in on another line, so can I call you back? Okay, bye. Sorry about the interruption. So তখন আমরা করি কি, ওই মেসিং সিস্টেম একটা ইউজ করি আমরা প্লেটলেট। সো আমরা মেসিং গ্রেড A, B, C and D ওইভাবে করে আমরা তখন ওই প্লেটলেট অ্যান্টিবডিগুলো কী টাইপের অ্যান্টিবডি ওগুলো সব চেক করে ওই তখন আমরা ওই প্লেটলেট, তখন ডোনার আমাদের একটা কম্পিউটার অ্যালগোরিদম আছে, ওই কম্পিউটারে বসালে হোল ইউনাইটেড স্টেটসের নেটওয়ার্কিং সিস্টেমের ভিতরে কোন ব্লাড সেন্টার বা কোথায় ওই প্লেটটা পাওয়া যেতে পারে, তখন ওটা অটোমেটিক চলে আসে, তখন আমরা ওই প্লেটটা কালেক্ট করে ওটা দিতে পারি। তো এটা একটা হলো। প্রশ্ন হলো যে এগুলো তো অনেক টাকা পয়সার ব্যাপার, তো আমরা তো আর এক্সপেক্ট করতেছি না যে বাংলাদেশ হয়তো বা এতটুকু করতে পারে, কারণ এগুলো টেস্ট করতে অনেক সময় লাগে। আর তাই না, আমাদের নেটওয়ার্কিং সিস্টেমটা যেটা কম্পিউটারাইজড অ্যালগোরিদম, ম্যাথামেটিক্যাল অ্যালগোরিদম, সেগুলো হয়। আরেকটা নতুন সিস্টেম যেটা আমরা ছিল না, কয়েক বছর থেকে শুরু করছি, সেটা হলো যে ওই যখন আমরা টাইপগুলো করি, নট নর্মাল টাইপ, মলিকুলার টাইপিং, বিশেষ করে প্লেটলেট বা অর্গান ট্রান্সপ্লান্টেশন, যেগুলো হার্ট, লাং, কিডনি ট্রান্সপ্লান্ট করার সময় বা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করার সময় আমরা তো
যে পেশেন্ট যে এই ছেলে টাইপগুলো করতেছি এবং ডোনার যেগুলো টাইপগুলো করতেছি ওগুলো ম্যাচ করি আমরা, ম্যাচ করে তখন ওই ম্যাচ ভিত্তিতে আমরা ডোনারকে ডেকে বলি যে ইউ আর ম্যাচড উইথ দিস পেশেন্ট, সো প্লিজ কাম অ্যান্ড ডোনেট ইউর স্টেম সেল অর হোয়াটএভার। তো প্লেটলেট ট্রান্সফিউশন কিন্তু সেইরকমই আমরা ম্যাচ করতেছি। তো এখন আমরা গত প্রায় 5 ইয়ার্স থেকে একটা জিনিস ইউজ করতেছি, সেটাকে আমরা বলতেছি HLA ম্যাচ মেকার। এটা কম্পিউটারাইজড একটা সিস্টেম, ওখানে অনেক তথ্য দেওয়া আছে। তো আমরা এই পেশেন্টকে টাইপ করতেছি ল্যাবরেটরিতে যে ঠিক আছে পেশেন্টের ক্লাস 1 এ টাইপ হয়ে গেল। ওই টাইপটা করার পর কম্পিউটারের ভিতরে ওই সিস্টেমটা বসাই দিলে অটোমেটিক পপ আপ হচ্ছে। তো ওই টাইপের এগেইনস্টে যদি পেশেন্ট অ্যান্টিবডি থাকে, ওই অ্যান্টিবডি টাইপ করার পর অ্যান্টিবডি ইজ ফাংশনাল কিনা, যে অ্যান্টিবডি is circulating in patient blood and we are going to give some platelet to that patient is going to retain, stay there in the patient body, or is going to be destroyed. That we need to find out first. So functional assay আমরা বলতেছি যে ওকে অ্যান্টিবডি থাকলে যে সে অ্যান্টিবডি কাজ করবে, ডিস্ট্রয় করবে প্লেটগুলোকে, ইটস নট ট্রু। তখন আমরা ওই কম্পিউটার অ্যালগোরিদমে ঢুকে আমরা বলেছি এপিটপিক টাইপিং, ওটা দেখে যে অ্যান্টিবডি আছে সো হার্ড, let's do the epitope. So once epitope we find out that epitope is functional or not. If it is not functional, then there is no problem. Let's go and transfer the patient. তো এগুলো তো উন্নত বিশ্বের ব্যাপার, এগুলো হয়তো বা এখনো, বাট আমি আশা করি যে টেকনোলজি ইজ ট্রান্সফারেবল এবং আশা করি যে এগুলো বাংলাদেশে চলে আসবে। তো থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। আমি স্যার ফারুক স্যার কাছে জানতে চাইব, স্যার বলছিলেন যে ওনাদের দেশে কি কি আছে সুবিধা, আমাদের দেশের ক্ষেত্রে স্যার কি কি সুবিধা আছে সেগুলো জানতে চাইব। এবং স্যার আপনি কথা প্রসঙ্গে বলছিলেন যে রক্তের বিকল্প, সেই রক্তের বিকল্পের কি কি উপাদান আছে সেগুলো সম্পর্কে আপনার কাছে জানতে চাইব। এবং আমাদের দেশে স্যার কি কি ফ্যাসিলিটিস আছে যদি স্যার বলতেন আমাদের দর্শক এবং স্যারের জন্য। না, আমরা আমাদের কিছু কিছু ওষুধ তো আমাদের এখানে আছে, বিকল্প বলতে যেগুলো বৈজ্ঞানিকভাবে উৎপন্ন করা হয়, আমরা ওষুধের বিকল্প ওষুধ যেগুলো সেগুলো আমরা বলতে পারি আমাদের দেশে সেগুলো অ্যাভেলেবল। যে আমাদের প্লেটলেট কাউন্ট বাড়ানোর জন্য আমরা মুখে খাবার ট্যাবলেট দেই, সেগুলো যেমন আমাদের দেশে এখন পাওয়া যায়। পাশাপাশি আমরা হিমোগ্লোবিন লেভেল বাড়ানোর জন্য আমরা সেটিও একটা ইনজেকশনের মাধ্যমে, যেটি চামড়ার নিচে ইনজেকশন দেওয়া হয়, সেটি দিয়েও আমরা কিন্তু হিমোগ্লোবিন লেভেল বাড়াতে পারি। পাশাপাশি আমাদের WBC বাড়ানোর জন্যও আমরা কিন্তু বলছিলাম যে কিছু অনুঘটক আছে, সেগুলো দিলে পরে আমাদের অস্থিমজ্জাগুলো অ্যাক্টিভেটেড হয় এবং আমাদের WBC বেড়ে যাবে। তবে বাইরে এই যে একটু আমি বিশ্বাস করি হয়তো আমেরিকাতে সেটি কতটা প্রচলিত আছে আমি জানি না, যে আর্টিফিশিয়াল ব্লাড, অর্থাৎ আমার অক্সিজেন ক্যারি করার জন্য আমাদের একটা বড় কাজ হচ্ছে আমার ব্লাড অক্সিজেন ক্যারি করবে, সুতরাং ক্যারি করার মতো আর্টিফিশিয়াল ব্লাড তৈরি করা, সেটি কিছু কিছু কথা আমরা শুনি, আমি জানি না, ডক্টর সালাম ভালো বলতে পারবে যে এটি সেখানে ব্যবহার করা হচ্ছে কিনা, কিন্তু এটি খুবই ঝুঁকিপূর্ণ। সুতরাং আমাদের দেশে ওষুধের মাধ্যমে এই কম্পোনেন্ট গুলো আলাদা আলাদা করে দেওয়ার সুযোগ আছে, যে ক্ষেত্রে আমরা মনে করি যে ডোনার পাওয়া যাচ্ছে না, কিংবা আমাদের ট্রান্সফিউশনের জন্য যে ধরনের আমাদের রোগীদেরকে প্রস্তুত রাখতে হবে, সুতরাং হোল ব্লাড ট্রান্সফিউশন করা যাচ্ছে না বা খুব দ্রুত আমাদের সেল কাউন্টগুলোকে বাড়ানো লাগবে, সেক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের প্লেটলেট বাড়ানোর ট্যাবলেট বা ইনজেকশন আমরা ব্যবহার করতে পারি। এটি বাংলাদেশে আছে। তবে মনে রাখতে হবে যে যখনই আমরা এগুলো ব্যবহার করব, তখন আমাদের অনকোলজিস্টরা কিন্তু খুব ভালো করেই দেখেন যে আমাদের এটি ওভারবার্ডেন হচ্ছে কিনা, অর্থাৎ যে সময় এগুলোর প্রয়োজন সেই সময় আমরা দিচ্ছি নাকি শুধু শুধু তার অর্থনৈতিক চাপটা তৈরি করছি। এবং পাশাপাশি এগুলোর জন্য বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, সেগুলো আমাদের মাথায় রেখেই এবং প্রোটোকল অনুযায়ী কিন্তু এই ট্রিটমেন্টগুলো দিতে হবে। আমাদের দেশে এই বিকল্প ব্যবস্থা কিন্তু আছে। ধন্যবাদ। স্যার আপনি বলছিলেন, স্যার আপনি তো বিভিন্ন ওষুধের কথা বললেন, স্যার এমন কি আছে যে খাবারের কারণে যদি কোনো বিশেষ ধরনের কোনো খাবার কি আছে যেটা কেমো রোগীদের যে কেমোথেরাপি কিংবা ক্যান্সার রোগীদের চিকিৎসা চলাকালীন সময় যদি তাদের রক্তের যে উপাদানগুলো সেগুলো কোনো পার্থক্য বা তারতম্য ঘটায়, এমন কি কোনো বিশেষ ধরনের খাবার আছে?
আমরা সাধারণত যেগুলো বলি যে প্রোটিন অর্থাৎ আমাদের যে লাল মাংস আছে সেটি একেবারে খাওয়া যাবে না তা না। আমরা আমাদের বিশেষ করে মুরগির মাংস, তারপরে মাছ, এগুলোর মধ্যে তার ভেতরে আমরা যে লিভার বা কলজা বলছি সেগুলো যদি খাই, এবং আমাদের পেশেন্টরা যদি শাকসবজি বেশি করে খায়, বিশেষ করে আমাদের যে বিট, বিট যেটা আমরা ওটাকে শালগম, বিট, এগুলো খেলে কিন্তু আমরা রক্তের উপাদান খুব ভালো মতো পেতে পারি। আর একটা বিশেষ সময় আমরা তরমুজ পাই, সুতরাং এগুলো খুব সহজে হজম হয় এবং আমরা আমাদের রোগীদেরকে কিন্তু এনকারেজ করি যে শাকসবজি বেশি করে খাবে এবং বাদাম জাতীয় খাবার, যে ক্ষেত্রে বাদাম যেসব সবজির মধ্যে বিচি আছে, বাদাম, এগুলো যদি খাওয়া যায় তাহলে কিন্তু রক্তের অনেক ঘাটতি আমরা পূরণ করতে পারি। সুতরাং আমরা ন্যাচারালি বা প্রাকৃতিক নিয়মে বাংলাদেশ আমি মনে করি যে একটা সমৃদ্ধ দেশ, সেই হিসাবে যেখানে আমাদের ফসল উৎপাদন, বিভিন্ন ডাইভার্সিফাইড ফসল আমাদের এখানে আছে, সেগুলো আসলে যদি আমরা পরিমিত পরিমাণ খাই তাহলে কিন্তু আগে হয়তো 3 বেলা খাওয়া লাগতো, এখন আমরা স্মল মিল অর্থাৎ অল্প করে করে যদি আমরা ঘন ঘন সবকিছু মিলিয়ে আমরা খাই তাহলে আমি মনে করি যে এই রক্তের যে উপাদান আমাদের ঘাটতি থাকে সেটি আমরা সহজে পূরণ করতে পারবো। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। সালাম স্যার, আপনার কাছে আবার আসলে আমাদের অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি স্যার আপনাকে শেষে একটি প্রশ্ন করতে চাই যে বাংলাদেশের ক্যান্সার ব্যবস্থাপনায় জনসচেতনতা এবং বিশেষজ্ঞ পর্যায়ে বিষয়টিতে নজর দেওয়ার জন্য আপনার পরামর্শ থাকবে? স্যার মিউট করা আছে স্যার, আপনি যদি আপনার মাইক্রোফোনটি আনমিউট করে দিতেন। হ্যাঁ, থ্যাংক ইউ আফসানা। আমি এই ইনফরমেশন একটা কথা যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আমি খুব আশাবাদী। আমরা যখন মেডিকেলে পড়তাম প্রায় 40-45 ইয়ার্স এগোতে, আমাদের কিন্তু এক্সপোজার ছিল না বাইরের বিশ্বের সাথে ইনফরমেশনে, এবং মডার্ন টেকনোলজি কি হচ্ছে বাহিরে অতটুকু ছিল না। এমনকি পার্শ্ব ভারতীয় দেশের সাথে অতটা যোগাযোগ ছিল না। তো এখন নিউ জেনারেশন আমাদের ডক্টর, হেলথ কেয়ার প্রফেশনালস যারা, তারা বেশ লাকি বিকজ দে আর এক্সপোজ টু অল কাইন্ড অফ ইনফরমেশন দেয়ার। সো technology transfer, information transfer, everything's are there. So I'm very hopeful that whatever we are doing now here, it can be replicated in Bangladesh too. So আমি খুব আশাবাদী। তো আমি যেটা জিনিসটা ক্যান্সার পেশেন্ট যেটা বলতে চাচ্ছি যে সেটা হলো যে যদি লিমিটেড, আমাদের প্রথমে শিখতে হবে যে উইথ দি লিমিটেড রিসোর্স দিয়ে আমরা কিভাবে আমাদের পেশেন্টকে হেল্প করতে পারি। একটা কথা যখন আমরা শুনি যে এভরিবডি ইজ রানিং আফটার দ্য মানি অ্যান্ড মানি মেকিং স্টাফ। আমেরিকা হলো সবচেয়ে মানি মেকিং কান্ট্রি। It's the only one country, probably the single most country in the whole world. কর্পোরেশন আমরা বলি যে কর্পোরেট আমেরিকা, এখানে মানি মেকিং মনে হয় সকলেই জিনিসটা ভালো করে বোঝে এবং করে। কিন্তু একটা জিনিস কিন্তু এখানে আছে, সেটা হলো যে আমাদের রেসপন্সিবিলিটি, সিনসিয়ারিটি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি। যে আমরা একটা পেশেন্টকে যখন দেখতে যাচ্ছি, কিছু ট্রিট করতে চাচ্ছি, পেশেন্ট হোল লাইফ ইজ ইন ইউর হ্যান্ড, যেটা আমাদের ভুলে যাওয়া চলবে না। এখানে একটা পেশেন্ট যখন আসে, উই ট্রিট পেশেন্ট লাইক আওয়ার গড মেবি। হোয়াটএভার আননেসেসারি ডিমান্ড কেউ যদি কিছু করে, উই নিড টু লিসেন টু দ্যাট পেশেন্ট। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা মানি মেকও করতেছি। তো জিনিসটা হলো যে এখানে রেগুলেশন এত করা, আইন কানুন এত করা যে we cannot think of doing something a little wrong for any patient. একটা কিছু যদি ঘটে, হোল হসপিটাল আমাদের ঝাঁপিয়ে পড়বে যে why is happening, how can we prevent, বোর্ড বসে কোয়ালিটি কন্ট্রোল, কোথায় জিনিসটা ঘটলো, কেন এটা ঘটলো, এগুলো আমাদের দেখতে হয়, শুনতে হয় এবং ঝামেলা পোষাতে হয়। তো মেন জিনিস আমাদের বাংলাদেশের জন্য যে ওকে, আমরা ডাক্তার বাংলাদেশ, আমরা অবশ্যই আমাদের নিজস্ব দিকটা দেখবো, কিন্তু অ্যাট দ্য সেম টাইম উই নিড টু মাস্ট
মাস্ট থিঙ্ক অ্যাবাউট আওয়ার পেশেন্ট, এবং ওই অ্যাকাউন্টেবিলিটি যেটা বললাম যে এটা যদি গ্র করানো যায় যে ঠিক আছে আমি যেটা করতে যাচ্ছি ফর আওয়ার পেশেন্ট, ইজ দিস ওকে, এটা কোনো অ্যাডভার্স জিনিস ঘটতে যাচ্ছে কিনা, ম্যাল প্র্যাকটিস হচ্ছে কিনা, পেশেন্টের ক্ষতি হচ্ছে কিনা। আমাদের যখন মেডিকেলে পড়তাম আমরা বলতাম হিপোক্রেটিক ওথ যে if you cannot do good for any person, any patient, don't do any harm. এটা হলো মোদ্দা কথা, যে আমি যদি কিছু নাও করতে পারি বা আমার দ্বারা হেল্প না, বাট আই এম নট গোয়িং টু ডু এনি হার্ম টু দ্য পেশেন্ট। তো আমি খুব আশাবাদী বাংলাদেশে যে ইনশাল্লাহ আমরা এগিয়ে যাচ্ছি, আমাদের পার ক্যাপিটা ইনকাম বেড়ে গেছে। যখন আমরা ফাইন্যান্সিয়ালি সলভেন্ট হই তখন আমরা অন্য কিছু করতে পারি। যখন আমরা ভাতের কথা চিন্তা করি, পেটের কথা চিন্তা করি, তখন আমরা অন্য কিছু চিন্তা আমাদের মাথায় ঢোকে না। তো বাংলাদেশ যেহেতু এগিয়ে যাচ্ছে ইকোনমিক্যালি, তখন এই দিকটাও মেডিকেল সাইডটাও এগিয়ে গেছে এবং অনেক এগিয়ে গেছে, যেগুলো আমরা আগে চিন্তা করতে পারিনি। এখন প্রজন্ম আমরা খুব আশাবাদী। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার আপনার মূল্যবান বক্তব্যের জন্য। আমি ফারুক স্যার আপনার কাছে আসবো যে আমাদের সময় শেষ হয়ে গেছে। স্যারের কথা সূত্র ধরে স্যার যদি আপনি বাংলাদেশে ক্যান্সার ব্যবস্থাপনা এবং একই সাথে ক্যান্সার চিকিৎসায় রক্তের গুরুত্ব এই বিষয়ে যদি স্যার খুব সংক্ষেপে দর্শকদের জন্য। না, ধন্যবাদ ডক্টর আফসানা। আমরা ক্যান্সার চিকিৎসায় রক্তের গুরুত্ব নিয়ে অনেক আলোচনা করেছি। কিছু কিছু আলোচনা সরাসরি আমাদের চিকিৎসকদের কাজে লাগবে বলে আমি বিশ্বাস করি, কিছু কিছু আলোচনা আমার সাধারণ মানুষদের জন্য কাজে লাগবে। তবে সবশেষে ডক্টর সালাম যে দর্শনের কথা বলেছেন, আমরা এতক্ষণ বিজ্ঞান নিয়ে অনেক আলোচনা করেছি, কিন্তু শেষে যে দর্শনের কথা বলেছেন, অর্থাৎ আমরা আমাদের দার্শনিক তত্ত্ব দিয়ে আমাদের রোগীদেরকে সেবা করব, এটি শুধুমাত্র রক্তের গুরুত্ব এবং ক্যান্সার তার বেলায় না, আমাদের চিকিৎসার প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা এটা ব্যবহার করব। এটি আমি মনে করি যে এটি সময়ের দাবি এবং আমাদের পেশারও দাবি, এবং যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ মেডিকেল অডিটিং, এটি কিন্তু আমরা আমাদের এখন সমসাময়িক সময়ে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনায় কিন্তু এটি সামনে চলে এসছে। সুতরাং আমরা উন্নতির পাশাপাশি আমাদের দায়িত্বের বিষয়টা আমরা মাথায় রাখবো এবং অবশ্যই খেয়াল রাখবো একজন অনকোলজিস্ট হিসেবে যে ক্যান্সার রোগীদের যখন রক্তের প্রয়োজন পড়বে বা রক্তের যে বিকল্প অনুষঙ্গগুলো আছে সেগুলো প্রয়োজন পড়বে, তার আগে আমরা চুলচেরা বিশ্লেষণ করব, যেন আমরা একটা ভালো কাজ করতে যেয়ে আমরা আমাদের ইপ্সিত লক্ষ্য, অর্থাৎ যে রোগীটাকে আমরা অনেক ভালো করতে পারি সেটিকে যেন আমরা বিপদে না ফেলি, কিংবা আমরা চিকিৎসা দেওয়ার পরে আমাদের রোগীদের যেন ছেড়ে না দিই যে ঠিক আছে আমার তো কেমোথেরাপি দেওয়া হয়ে গেছে, রেডিওথেরাপি দেওয়া হয়ে গেছে, সার্জারি হয়ে গেছে, বাকিগুলো নিয়ে আর আমাদের অত চিন্তা করতে হবে না। আমি বিশ্বাস করি আমাদের অনকোলজিস্ট যারা আছেন, ক্লিনিশিয়ান যারা আছেন, তারা সবাই এগুলো মাথায় নিয়েই চিকিৎসা ব্যবস্থাপনায় থাকেন। একটু শুধু আমরা সতর্ক থাকবো যাতে আমরা আরো ভালো কিছু করতে পারি। ধন্যবাদ শিউলি, ধন্যবাদ রিহেলথ টিভিকে আমাদেরকে যুক্ত করার জন্য, এবং অবশ্যই আমাদের বন্ধুবর সুদূর আমেরিকা থেকে চমৎকার তার বক্তব্য উপস্থাপন করেছেন এবং উন্নত বিশ্বের যে ব্যবস্থাপনা সেটি আমাদের জানিয়েছেন, এবং বাংলাদেশ ক্যান্সার সোসাইটি তার প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছে। যে কোনো সময় নিশ্চয়ই তার মেধা, প্রজ্ঞা এবং জ্ঞান আমাদের দেশের কল্যাণে কাজে লাগবে, এই বিশ্বাস আমি করি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমরাও আশা করছি যে সালাম স্যারের যে প্রজ্ঞার কথা এবং ওনার যেসব প্রযুক্তির কথা উনি জানলেন সেগুলো আমরাও আমাদের দেশে এক সময় আসবে, খুব শীঘ্রই হয়তো আসবে। আমরা দুজন স্যারকে অত্যন্ত ধন্যবাদ জানাতে চাই যে দুজনই ব্যস্ত সময়ের মাঝে আমাদেরকে সময় দিয়েছে। বিশেষ করে সালাম স্যার সুদূর যুক্তরাষ্ট্র থেকে সংযুক্ত হয়েছেন এবং এখন উনি ওনার কর্মক্ষেত্রে আছেন, সেখান থেকে সংযুক্ত হয়ে আমাদের যে এতখানি সময় দিলেন, ধন্যবাদ জানিয়ে শেষ করছি। প্রিয় দর্শক, আজকে আলোচনা ছিল ক্যান্সার চিকিৎসায় রক্তের গুরুত্ব, এবং আপনারা যদি অনুষ্ঠানটি শুনে থাকেন যে জানবেন যে রক্ত কতখানি গুরুত্ব এবং কত সতর্কতার সাথে ক্যান্সার চিকিৎসাটি প্রয়োগ করতে হয়। আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং সুস্থতা কামনা করে আজকে অনুষ্ঠানটি শেষ করতে চাই। প্রিয় দর্শক, আজকে অনুষ্ঠান ছিল ক্যান্সার ব্যবস্থাপনা দেশে বিদেশের ৫ম পর্ব, যেটি নিবেদন করেছেন বাংলাদেশ ক্যান্সার সোসাইটি এবং স্পন্সর্ড বাই জেড ভাই ফার্মাসিউটিক্যালস। আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকের পর্বটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং দুজন স্যার আপনাদেরকে আবারও অনেক ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ, থ্যাংক ইউ।